ছয়গা মতো লাথি মারবো। শ্রাবণ হাঁ করে চেয়ে রইল। হঠাৎ ছোঁয়ার রাগের কারণ বুঝল না শ্রাবণ। ভ্যাবলা কান্তের মতো চেয়ে রইল। আরে চুপ, একদম চুপ, একটা কথা বলবি না, যা সর। ছোঁয়া রাগে গিজগিজ করতে করতে চলে গেল। রাগে দুঃখে কান্না পাচ্ছে ওর। বারবার হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছছে। কি হলো এটা? এইভাবে রিয়্যাক্ট করলো কেন ছোঁয়া? এই শ্রাবণ, কি ভাবছিস? শ্রাবণ চমকে উঠল। কই কিছু না তো, চল ক্লাসে যাই। হ্যাঁ চল। পিয়াস আর আরিফ হচ্ছে শ্রাবণের বেস্ট ফ্রেন্ড। আরিফ আসেনি আজকে? না, কি কাজ আছে বল ওর, তাই তো এলো না। ও ছোঁয়ার সাথে কি হয়েছে তোর? ওকে দেখলাম কান্না করতেছে। ছোঁয়া কান্না করেছে? পিয়াস মাথা নাড়ল। শ্রাবণ চিন্তিত হলো। ওদিকে ছোঁয়া, দোস্ত কি হয়েছে, কাঁদছিস কেন? ছোঁয়া শুধু চোখ মুছছে। আরে বাবা, বলবি তো, না বললে কি করে বুঝবো কি হয়েছে? ছোঁয়াকে মাঝখানে বসিয়ে দুই পাশে টিনা আর কবিতা বসা। ছোঁয়া তখন থেকেই চোখ মুছছে বারবার। টিনা কবিতা ছোঁয়ার বেস্ট ফ্রেন্ড। টিনা কবিতার দিকে তাকালো। কবিতা ছোঁয়াকে এক হাতে জড়িয়ে বলল, দোস্ত, স্যার এসে যাবে, প্লিজ কান্না করিস না। না বলতে চাইলে বলিস না, তবুও কাঁদিস না, প্লিজ। ছোঁয়া ছলো ছলো চোখে তাকালো। এরই মধ্যে শ্রাবণ আর পিয়াস এলো। ওদের দিকে টিনা আর কবিতা উঠে দাঁড়ালো। শ্রাবণ ছোঁয়ার হাত ধরে টেনে বের করলো। আরে কি করছিস, ছাড় আমায়। না, জ্বর নেই তো। তুই যাবি, তোর ঘাড়ও যাবে। ক্লাসের সকলে ওদের দিকে তাকিয়ে। যদিও সবাই জানে ওরা কাজিন, তাই অবাক হচ্ছে না তেমন। প্রায়ই এমন হয়। শ্রাবণ জোর করে নিয়ে গেল ছোঁয়াকে। এখন বল কি হয়েছে? তুই কাঁদছিস কেন? ছোঁয়া নিশ্চুপ। কথা বলছিস না কেন, কি সমস্যা? না, আমি যাব না। কোনো সমস্যা না, আমার মন চাইছে তাই কাঁদছি। তোর কি? তোকে আমি কৈফিয়ত দিব কেন? আমাকে একা ছাড়। শ্রাবণকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ছোঁয়া চলে গেল। শ্রাবণ আবারও আহম্মক হলো। টিফিন টাইমে টিনা আর কবিতা ঝেঁকে ধরলো ছোঁয়াকে কি হয়েছে বলার জন্য। ছোঁয়া বলতে লাগলো, শ্রাবণের ডায়েরিতে লেখাগুলো এমন ছিল। তিশা মায়াবিনী পড়িনি, তোমায় প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই মনের মধ্যে কিছু একটা হয়েছিল। তুমি মাথা নিচু করে ক্লাসে এসেছিলে, তখন কেমিস্ট্রি ক্লাস চলছিল। তোমায় দেখেও আমার ভেতর কেমন কেমিস্ট্রি ফিল হলো। তোমায় চুপিসারে কত দেখেছি তুমি জানো না, কখনো বলা হয়নি আমার মনের কথাগুলো। তবে ভেবেছি এবার বলবো, আই লাভ ইউ তিশা। কি? শ্রাবণ ভাইয়া শ্যামলা তিসার প্রেমে পড়েছে? বলিস কি? ছোঁয়া মাথা নেড়ে হ্যাঁ বলল। কবিতা একটু ভেবে বলল, শ্রাবণ তিশাকে পছন্দ করে, তাতে তোর কি সমস্যা? কবিতার কথায় ছোঁয়া থমকালো। আসলেই তো, আমার কি সমস্যা? শ্রাবণ যার সাথে খুশি প্রেম করুক, তাতে আমার কি? কি রে, বল। শ্রাবণ পছন্দ করে, কিছুদিন পরে রিলেশন করবে, তো কি হয়েছে, করুক। তুই কাঁদছিস কেন? আমি ওর জন্য কাঁদবো কেন? ওর জন্য কাঁদিনি। তো কেন কান্না করছিস? ছোঁয়া ভাবলো আসলে সে কেন কান্না করলো। আমতা আমতা করে বলল, শ্রাবণ আমার গাল ধরে টেনেছে তাই। কবিতা মুচকি হাসলো। টিনাও অবাক। সেও তো এভাবে ভাবেনি। কিছুক্ষণ চুপ থেকে কবিতা বলল, ভালোবাসিস শ্রাবণকে? ছোঁয়া চমকে কবিতার দিকে তাকালো। ছোঁয়া শ্রাবণকে ভালোবাসি? আহ, টিনটিন, চুপ। টিনা চুপ করলো। ওরা ছোঁয়ার কথা শুনতে চায়। আরে দূর, ওরে কেন ভালোবাসবো আমি আজব? ভালোবাসিস না, তবে শ্রাবণ তিশাকে ভালোবাসে, এতে তোর সমস্যা কোথায়? তুই কেন কষ্ট পাচ্ছিস? আরে আমি কষ্ট পাচ্ছি না। তোরাও না শুধু শুধু উল্টাপাল্টা বুঝিস। চল ক্লাসে যাই এখন। ঘন্টা পড়ে যাওয়ায় ওদের ক্লাসেই যেতে হলো। গ্রুপ সাবজেক্টগুলোতে ছোঁয়া বারবার শ্রাবণের দিকে তাকালেও শ্রাবণের চোখ তিশার দিকে। ছোঁয়া খেয়াল করলো, রাগ কষ্ট দুটোই হলো। তিশার চুল টেনে ছিঁড়তে মন চাইলো। ছোঁয়া হাতে থাকা কলম বারবার ঘোরাতে লাগলো। শ্রাবণ্যা, তোরে আমি দেখালোমো, তোর প্রেম আমি ছুটাইতাছি, দাঁড়া। ক্লাস শেষ করলো শ্রাবণ ছোঁয়া। ছুটির পরে ছোঁয়া বের হতে দেখে শ্রাবণ তিশার সঙ্গে কথা বলছে। ছোঁয়া দাঁত কিড়মিড় করে এগিয়ে সামনে গেল। শ্রাবণ, চল বাসায় যাব। ছোঁয়াকে দেখে দুজনেই আলতো হাসলো। তিশা ছোঁয়াকে দেখে বলল, আজকে ক্লাস কেমন করলে ছোঁয়া? ছোঁয়ার মন চাইলো কড়া কথা শোনাতে। আমার কেমন লাগতেছে
তা শুনে তুই কি করবি? তুই কি করবি রে? খুবই ভালো লেগেছে, তিশা একদম ফাটাফাটি ক্লাস ছিল। শ্রাবণের দিকে তাকিয়ে আবার বলল, তুই কি বাসায় যাবি না? তুই যা, আমি পরে আসছি। তিশা তোমায় তমাল ডাকছে, বললো তোমার নোট নাকি তমালের কাছে। কি বলো, সত্যি? হ্যাঁ, ওর কাছে আমার নোট রয়েছে। যাও যাও, দ্রুত যাও, না হয় তমাল চলে যাবে, কাল তো আবার অফ ডে। হ্যাঁ আচ্ছা, থাকো তোমরা, আমি যাই। বাই শ্রাবণ, বাই সোয়া। সোয়াও হাত নাড়িয়ে ব্যঙ্গ করে বলল। বাই তিশা। তিশা যেতেই ছোঁয়া দুহাত কোমরে রেখে রাগী গলায় বলল, এই তোর পরে বাড়িতে যাওয়ার কারণ? থাক তুই। আমি যদি আজকে বড় আম্মুকে না বলছি এই কথা, তবে আমার নামও ছোঁয়া না। ছোঁয়া চলে এলো, শ্রাবণও ওর পিছু পিছু আসতে আসতে বলল, ছোঁয়া, শোনো আমার কথা। তুই যা ভাবছিস তা না। ছোঁয়া, মাকে কিছু বলিস না প্লিজ। আমি তো বলবোই, তোর পিরিত ছুটে যেতেছি আমি, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। শ্রাবণ বলল মহা বিপাকে, চেঁচিয়ে বলল, তোকে বলাটাই ভুল হয়েছে আমার। তুই বোন না শত্রু, তোরে আর জীবনেও কিছু বলবো না আমি। আমি তিশাকে ভালোবাসি, তাতে তোর কি? খবরদার, মায়ের কানে যদি একটা কথাও যায়, তবে ভুলে যাব তুই কে। ছোঁয়া থমকে গেল, পা আগাতে পারল না আর। কথাগুলো গায়ে বিঁধল খুব, পেছন ফিরে তাকালো। ছোঁয়ার দিকে তাকিয়ে আঁতকে উঠল শ্রাবণ। ছোঁয়া মুচকি হেসে শ্রাবণের সামনে এসে দাঁড়ালো। কি বললি তুই? আবার বলতো। তুই আসলে আসলে তোর যা খুশি মনে হয় তুই তাই কর, আসলেই তো আমার কি? আমার কিছুই না। ছোঁয়া গাড়ি ধরলো। শ্রাবণ কিছু বলতে গিয়েও যেন পারল না, মন খারাপ করে সেও চলল। ছোঁয়া বাড়ি ফিরে ধপ ধপ পায়ে নিজের রুমের দিকে চলল। ছোঁয়াকে এমন দেখে দাদা জিজ্ঞেস করলো। দিদি ভাই? ছোঁয়া থামলো, দাদার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলো। জি দাদা ভাই। এদিকে এসে তো। ছোঁয়া গেল দাদার পাশে, চুপটি করে বসলো। আমার দিদি ভাইয়ের কি হয়েছে, মন খারাপ কেন? কেউ কিছু বলেছে? তেমন কিছু না দাদা ভাই, ওই ক্লাস করে ফিরলাম তো, তাই একটু ক্লান্ত লাগছে। পড়াশোনায় চাপ পড়ে যাচ্ছে বেশি, তাই না? ছোঁয়া মুচকি হাসলো। যাও রুমে যাও, ফ্রেশ হয়ে খেয়ে নাও, বেলা তো কম হলো না। ছোঁয়া মাথা নেড়ে উঠে দাঁড়ালো, দাদার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি কখন এসেছো দাদা ভাই? এই তো কিছুক্ষণ হলো। ছোঁয়ার কথা বাড়ালো না, রুমে গেল। ছোঁয়ার দাদা ছোঁয়ার মাকে ডেকে বলল, বৌমা, শ্রাবণ ছোঁয়ার জন্য খাবার বাড়াও, আর হ্যাঁ, আমার দিদি ভাইয়ের খাবারটাও ওর রুমেই দিয়ে এসো। ছোঁয়ার মা সম্মতি দিয়ে চলে গেলেন। শ্রাবণও এলো কিছুক্ষণের মধ্যেই। দুজনের রুমেই খাবার পৌঁছে দেওয়া হলো। ছোঁয়া গোসল সেরে এসে দেখে ধোয়া ওঠা ভাতের প্লেট। ছোঁয়া খেলো না, ঘুমিয়ে পড়ল। খাবারগুলো অযত্নেই পড়ে রইল। ওদিকে শ্রাবণ পায়চারি করছে। না, ছোঁয়ার সাথে এমন ব্যবহার করা উচিত হয়নি আমার। রাগের মাথায় কি না কি বলে ফেললাম। সন্ধে 7টা, ছোঁয়া এখনো ঘুমিয়ে। ছোঁয়ার মা মেয়েকে দুধ দিতে এসে দেখে লাইট অফ। অবাক হলো, এগিয়ে গিয়ে লাইট জ্বালালো। আরো অবাক হলো খাবারটা পড়ে আছে দেখে। ছোঁয়ার শরীর খারাপ কিনা তা দেখতে গায়ে হাত দিল। না, জ্বর নেই তো। কি হলো মেয়েটার? ছোঁয়াকে আলতো করে ডাক দিলেন। ছোঁয়া, এই ছোঁয়া, মামুনি ওঠো। ছোঁয়া নড়ে চড়ে উঠল, মায়ের দিকে কাতর চোখে তাকালো। কি হয়েছে তোমার? চোখ মুখ এমন লাগছে কেন? কিছু হয়নি মা। কয়টা বাজে? রাত হয়ে গেছে। হ্যাঁ, খাবার খাওনি কেন? ইচ্ছে করেনি মা, স্যার এসেছে। না, তবে এসে পড়বে। উঠে ফ্রেশ হও, দুধটা খেয়ে নাও। আমার খাবার আনছি। কিছু খেতে ইচ্ছে করছে না মা, তুমি নিয়ে যাও। তা বললে কি করে হবে সোনা? না খেলে অসুস্থ হয়ে পড়বে তো। প্লিজ মা, খাবো না। কি হয়েছে বলো তো? শ্রাবণকেও দেখলাম মন মরা। তোমরা কি ঝগড়া করেছো? যার তার সাথে ঝগড়া আমি করি না। তিনি বুঝলেন ওদের দুজনেরই কিছু হয়েছে। আচ্ছা, খেতে হবে না, যাও ফ্রেশ হয়ে পড়তে বসো। ছোঁয়া শুনলো, ফ্রেশ হলো, দুধ খেয়ে পড়তে বসলো। মিনিট 15-র মধ্যে শ্রেয়া ছোঁয়ার টিচার এলো ওদের পড়াতে। ছোঁয়া নিজের লেখা লিখছে। শ্রাবণ একবার নিজের খাতা তো আরেকবার ছোঁয়ার দিকে তাকাচ্ছে। এরই মধ্যে স্যারের কল আসলো। তিনি উঠতেই, ছোঁয়া শোন, এই শোন না। ছোঁয়া নিশ্চুপ। শ্রাবণ নিজের পা ছোঁয়ার পায়ে ছোঁয়ালো। ছোঁয়া বিরক্ত চোখে তাকালো। কি সমস্যা তোর?
তখন অপমান করেও শান্তি হয় না, এখন আবার করবি? দেখ শ্রাবণ, আমি কিন্তু ছেড়ে দিব না তোকে, তাহলে বলে দিলাম। আরে আস্তে কথা বল, স্যার শুনবে, আস্তে। ছোঁয়া চোখ করলো। আবার লেখায় মনোযোগ দিলে শ্রাবণ আবারও পায়ে পা ছোঁয়ালো। ছোঁয়া এবার কিছু বলতে যাবে তার আগেই ছোঁয়া, আই এম সরি বলার আগেই স্যার এসে পড়লো। শ্রাবণের আর সরি বলা হলো না। শ্রাবণ মনে মনে স্যারকে গালি দিয়ে বলল, আসার আর সময় পেল না, ড্যাম ইট। স্যার লিখছি, দেখুন। ছোঁয়া খাতা দেখালো। প্রাইভেট টিউটর তার 1 ঘন্টার সময় শেষ করে চলে গেল। ছোঁয়া তার জিনিস গুছিয়ে চলে গেল নিজের রুমে। উফ, মাথাটা ধরেছে খুব, ছোট মাকে কফি দিতে বলতে হবে। শ্রাবণ নিচে গিয়ে ছোঁয়ার মাকে ডাকলো। ছোট আম্মা মাথা ধরেছে, কফি পাওয়া যাবে? দাঁড়াও বাবা, আমি করে দিচ্ছি। শ্রাবণ অপেক্ষা করলো। ছোঁয়ার মা শ্রাবণকে 2 মগ কফি দিয়ে বলল, যাওয়ার আগে ছোঁয়াকে 1 মগ দিয়ে যাস। শ্রাবণ মনে মনে খুশিই হলো। ঠিক আছে ছোট আম্মা। শ্রাবণ ছোঁয়ার রুমে গিয়ে দেখে ছোঁয়া নেই। নেই বলতে ওয়াশরুমে। বই খাতাগুলো পড়ে আছে টেবিলে। শ্রাবণ টেবিলের ওপর মগটা রেখে খাতায় কিছু একটা লিখলো, তারপর মুচকি হেসে চলে গেল। শ্রাবণ বের হতেই ছোঁয়া বের হলো। চোখ মুখ মুছে পড়ার টেবিলে বসতেই কফির সাথে চিরকুট পেল। তাতে লেখা ছিল এমন, আমার গুলুমুলুটা প্লিজ রাগ করিস না, আমি তোকে কষ্ট দিতে চাইনি। আসলে তখন কি যে হলো, তিশার সাথে একটু কথা বলছিলাম, তুই গিয়ে বিরক্ত করছিস দেখে রাগ হয়েছিল প্রচুর। শালা, এখানেও তিশা? তুই তো আমার সবচেয়ে বেশি ভালো বুঝিস, বল। রাগ করলে কত কিছুই তো বলি। সরি কলিজা, আমার সোনা বোনটা, প্লিজ রাগ কমা। আবার বোন? উফ। কান ধরছি, সরি সরি সরি। তোর স্কুল ব্যাগটা খুলে দেখিস, যা পাবি তা খেয়ে মাথা ঠান্ডা করবি, কেমন? ছোঁয়া কাগজটা দুমড়ে মুচড়ে ফেলে দিল। কফির মগটা হাতে নিয়ে চুমুক দিল। মায়ের হাতের সব কিছুতেই যেন জাদু। ছোঁয়া স্কুল ব্যাগটা খুলতেই ওর পছন্দের চকলেট পেল। চকলেট দেখে খুশি হলেও বিড়বিড় করে বলল, এটা রাখলো কখন? কি ভেবেছে চকলেট খেয়ে রাগ কমে যাবে আমার? তা হচ্ছে না। আরামসে চকলেট খাবো, তারপর আবার রাগ করব। কত বড় সাহস ওর, আমার সাথে উঁচু গলায় কথা বলে, আমাকে কষ্ট দেয়। আবার কি তিশা? তিশা, আমি এখন বোন হয়ে গেছি? অবশ্য আমি তো বোনই, ঠিক আছে তো, ও তো আমার ভাই, এখন থেকে ভাই বলবো। এমন বিড়বিড় করছো কেন? ওই কিছু না, এসো না মা। ছোঁয়ার মায়ের হাতে নুডলসের বাটি। বাটিটা ছোঁয়ার হাতে দিয়ে বলল, খেয়ে পড়তে বসো, এসে তো দানা পানিও মুখে দাওনি। খাইয়ে দিবে মা। মেয়ের এমন আবদার শুনে সম্পূর্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাইলেন তিনি। ছোঁয়ার মুখটা মলিন। তিনি চেয়ার টেনে বসলেন। চামচ ভর্তি নুডলস মুখে তুলে দিলেন। শ্রাবণের সাথে এমন ঝগড়া না করলেও পারো। ঝগড়া করবে আবার মিলবে, তাহলে লেগে থাকো কেন এমন? দুটোতেই যেন মুখ ভার করে রেখেছো, কেমন লাগছে বলো তো? শুধু শুধু এমন কিছু না করলেও তো পারো, একটু চুপ থাকলে কি হয়? তুমি সব সময় শ্রাবণের পক্ষ নাও কেন? তুমি আমার মা, আমার কথা শুনবা। এসব কি ধরনের কথা ছোঁয়া? তুমিও আমার মেয়ে, তেমন শ্রাবণও তো আমাদেরই ছেলে, এমন বেয়াদব হচ্ছ কেন? ছোঁয়ার এবার রাগ হলো ভীষণ। শ্রাবণের প্রতি বিতৃষ্ণা আবার বাড়ল। রাগ দেখিয়ে বলল, যাও তো যাও, কেউ ভালোবাসো না তোমরা আমায়। যাও আমার রুম থেকে, বড় ভাইয়া আসুক, আমি চলে যাব ওর সাথে, থাকবো না এখানে আর। ছোঁয়ার মা হতভম্ব হলেন। তিনি মেয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতেই চলে গেলেন। ছোঁয়া দরজা বন্ধ করে দিয়ে এসে বসল। শ্রাবণ, শ্রাবণ, আরে শ্রাবণ। ছোঁয়া বাতি নিভিয়ে শুয়ে পড়ল। ওদিকে শ্রাবণ ভাবছে কাজ হয়েছে কিনা। কি যে হচ্ছে কিছুই বুঝতেছি না। ছোঁয়ার কি রাগ কমলো? আমি কি গিয়ে দেখবো একবার? না থাক, পড়ছে হয়তো। বিভিন্ন ভাবনা ফেলে শ্রাবণ বই নিয়ে বসল। সামনে পরীক্ষা, প্রচুর পড়তে হবে। এদিকে ছোঁয়ার ঘুম ধরছে না, তাই ফোন লাগালো বন্ধু মহলকে। কল ধরতেই, কি রে ছোঁয়া, কি হয়েছে? এই সময় তুই ফোন দিলি যে? অল ইজ ওকে? আর ওকে বলিস না, মেজাজটাই খারাপ হয়ে গেছে। মেজাজ কেন খারাপ হলো শুনি? ছোঁয়া সব বলল ওদের। সব শুনে কবিতা বলল, দেখ ছোঁয়া, আমার মনে হয় তোর এসবে না ঢোকাই উচিত। শ্রাবণের জীবন ও যা খুশি করুক। আর হ্যাঁ, তুই যদি শ্রাবণকে ভালোবাসিস, তাহলে আমি বলবো তুই শ্রাবণকে বল। ইম্পসিবল, আমি ভালোবাসবো ওকে? কখনোই না, পাগল হয়েছিস তুই?
ভালো না বাসলে এত কিছুর তো কোনো মানে হয় না। শ্রাবণ যদি তিশাকে নিয়ে ভালো থাকে, থাকুক। তোর উচিত শ্রাবণের প্রেমটা করিয়ে দেওয়া। আমিও কবিতার সাথে একমত। তুই তো ভালোবাসিস না, তাই বলে কি বেচারা শ্রাবণও কাউকে ভালোবাসতে পারবে না? আজও তোদের কল করাটাই ভুল হয়েছে। কই মুড ভালো করবি তা না, উল্টো খারাপ করে দিলি। ধুর, রাখি, বাই। ছোঁয়া ফট করে কল কেটে ফোন ছুঁড়ে মারল। ছোঁয়া কল কাটতেই কবিতা দীর্ঘশ্বাস ফেলল। কবিতারে তোর কি মনে হয়? আমার মনে হয় ছোঁয়া শ্রাবণকে ভালোবাসে, বাট বুঝতে পারছে না, তাই স্বীকারও করছে না। আমারও তাই মনে হয়। আচ্ছা যা, পড়তে বস, কয়দিন পরে বোর্ড পরীক্ষা, এখন এত কিছুর ভাবার সময় নেই। ইনাও সম্মতি দিয়ে কল কাটল। ছোঁয়া এদিকে গভীর ভাবনায় মগ্ন। ওর ভাবতে ভাবতে কত রাত যে হলো খেয়াল নেই। ছোঁয়া অনেক ভেবে সিদ্ধান্ত নিল। ওরা ঠিকই বলেছে, শ্রাবণকে ওর মতোই চলতে দেওয়া উচিত। আমার এত ভাবা ঠিক না। সামনেই পরীক্ষা, এসব চিন্তা ভাবনা বাদ। ওদের যা খুশি তাই করুক। ছোঁয়ার এমন ভাবনার মাঝে দরজায় কড়া নাড়ার শব্দ হলো। ছোঁয়া চমকে উঠল। কে কে? ছোঁয়া, আমি, দরজা খোল। ছোঁয়া বুঝলো এটা শ্রাবণ। উঠে গিয়ে দরজা খুলল। শ্রাবণ রুমে ঢুকলো। ছোঁয়া দরজা ফিরিয়ে দিয়ে প্রশ্ন করলো, এত রাতে তুই এখানে? ডিনার টাইমে তোকে দেখলাম না, ছোট আম্মা বলল তোর শরীর খারাপ, তাই এলাম। ছোঁয়া প্রকোচকে চেয়ে রইল। মনে করার চেষ্টা করলো তার শরীর খারাপ হলো কখন। শ্রাবণের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো মিথ্যে বলছে কিনা। শ্রাবণ ছোঁয়ার এমন তাকানো দেখে একটু হকচকিয়ে গেল। কি হলো, এভাবে তাকিয়েছিস কেন? না কিছু না, দাঁড়িয়ে আছিস কেন? বস। শরীর ভালো তোর? ছোঁয়া আলতো হেসে বলল, হ্যাঁ ভালো। কফি খাবি? তুই বানাবি? খাবি কিনা বল। শ্রাবণ মাথা নাড়ল। বস একটু, আমি নিয়ে আসছি। ছোঁয়া যেতেই শ্রাবণ ঘুরে ঘুরে সবকিছু দেখতে লাগলো। যদিও ছোঁয়ার রুমে কোথায় কি আছে সবটাই শ্রাবণের জানা, তবুও দেখতে লাগলো। হুট করেই ওর পায়ে কিছু লাগলো। শ্রাবণ নিচু হয়ে জিনিসটা তুলল। একটা কাগজের টুকরো। শ্রাবণ দীর্ঘশ্বাস ফেলল। কাগজটা এভাবে ফালাই দিল, কিন্তু কথায় তো রাগ মনে হলো না। তবে কি রাগ কমে গেছে? আমার রাগ বেচারা কাগজের উপর ফলিয়েছে। টেবিলের উপর আধ খাওয়া চকলেটও দেখতে পেল। শ্রাবণ মুচকি হাসলো। এরই মধ্যে ছোঁয়া এসে গেছে কফি নিয়ে। শ্রাবণের হাতে কফি দিয়ে বলল, আজ বেশ গরম পড়েছে তাই না? হ্যাঁ, গরম বটেই। চল বারান্দায় গিয়ে বসি। ছোঁয়ার বারান্দাটা খুব সুন্দর, ফুল গাছের সমাহার। বেশ বড়সড় বারান্দার একপাশে দোলনা, তাতে আবার লাইটিং করা। বারান্দায় গেলেই মন জড়িয়ে যায়। দুজনে গিয়ে দোলনায় বসলো। নীরবতা ভেঙে শ্রাবণী বলল, ছোঁয়া, আই এম সরি ইয়ার, তুই রাগ করে আছিস, ব্যাপারটা আমার একদমই ভালো লাগছে না। আমি সিদ্ধান্ত নিয়েছি তিশার সাথে আর কথা বলবো না। আমার কাছে তুই আগে। তুই এমন করলে আমার দিন কাটে না। তিশাকে আমি পছন্দ করি ঠিকই, কিন্তু তুই যেহেতু চাস না, তাহলে আমিও আর চাই না। ছোঁয়া অবাক হলো, কিন্তু এমনটা ছোঁয়া এখন চাচ্ছে না। ছোঁয়া চুপ করে শুনল কথা। ছোঁয়ার কোনো রিয়াকশন নাই দেখে শ্রাবণ জোরে শ্বাস নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা, রাত হয়েছে, ঘুমা এখন, কাল তো ক্লাসও আছে। আমি তাহলে যাই, গুড নাইট। ছোঁয়া নিশ্চুপ, কিন্তু শ্রাবণ আশা করেছিল ছোঁয়া কথা বলুক। শ্রাবণ যাওয়ার জন্য পা বাড়াতেই ছোঁয়া হাত ধরল শ্রাবণের। শ্রাবণ তাকালো। বস এখানে। শ্রাবণ বসলো। ছোঁয়া বলতে শুরু করলো, আমিও ভীষণ সরি রে। দেখ শ্রাবণ, আমি তোর ভালো চাই। হ্যাঁ, আমি চাচ্ছিলাম না তুই তিশার সাথে সম্পর্কে যা, কিন্তু কেন তা জিজ্ঞেস করছিস না। তবে আমি বুঝেছি আসলে আমার এসব বলা ঠিক না। জীবনটা তোর, তুই চুজ করবি তুই কাকে চাস। তিশাকে যদি সত্যি তোর ভালো লাগে বা ভালোবাসিস, তাহলে বলে দেখ, যা সাহায্য লাগে আমি করব তোকে। দরকার হয় আমি বলবো বা সিস্টেমটা আমি করে দিব। শ্রাবণ হাঁ করে চেয়ে রইল ছোঁয়ার পানে। ছোঁয়া শ্রাবণের হাতের উপর হাত রেখে চোখ দিয়ে ইশারা করলো। শ্রাবণ খুশিতে বলল, সত্যি? এই, তুই সত্যি বলছিস? তুই আসলেই? হ্যাঁ আমি বলছি, তবে হ্যাঁ তোকে একটা কথা দিতে হবে। কি কথা বল। না থাক, সময় হলে বলবো, কিন্তু তখন যা বলবো তা কিন্তু শুনতে হবে। কি রাজি আছিস? হ্যাঁ হ্যাঁ, সব কিছুতে রাজি আমি। ধন্যবাদ বনু, এত এত ধন্যবাদ আমাকে বোঝার জন্য। ছোঁয়ার বুকটা কেমন যেন কেঁপে উঠল। শ্রাবণের পিঠে হাত রাখলো। চোখ দুটো ছলছল করলো। ছোঁয়া নিজেকে সামলালো। শ্রাবণের পিঠে হাত বুলিয়ে বলল,
হয়েছে, এত ধন্যবাদ দিতে হবে না, ছাড় আমায় এখন। শ্রাবণ সরে গেল। ছোঁয়া শ্রাবণের মুখ পানে চেয়ে জিজ্ঞাসা করলো, তিশাকে এত পছন্দ করিস? পছন্দ নয়, ভালোবাসি। ছোঁয়ারে আমার ভীষণ ভয় লাগছে। আরে ভয় পাওয়ার কি হলো, সামনে যা আর ফটাফট বলে দে। যদি রিজেক্ট করে দেয়? দিলে দিবে, আমিও চাই তোরে রিজেক্ট করুক। এই তুই কি বিড়বিড় করছিস? কই কিছু না। রিজেক্ট করবে কেন? তুই দেখতে কত সুন্দর, আমার ভাইকে রিজেক্ট করবে এমন কোনো মেয়ে আছে নাকি? শ্রাবণ লজ্জায় লাল নীল হয়ে গেল। ছোঁয়া ভেবে পায় না শ্রাবণ ছেলে মানুষ, তাও কত লজ্জা ওর মধ্যে। যাবো তাহলে, যাই কেমন? শ্রাবণ তিশার দিকে এগিয়ে গেল। পেছন থেকে ছোঁয়া ডাকলো, এই শ্রাবণ গাধা, দাঁড়া। গাধা? ও আমায় গাধা বললো? ছোঁয়া দ্রুত হেঁটে শ্রাবণের সামনে গেল। কি হলো, দাঁড়াতে বললি কেন? এটা কে দিবে, তুই না আমি? শ্রাবণ জিব্বায় কামড় দিয়ে বলল, সরি সরি, একদমই ভুলে গিয়েছিলাম, থ্যাংক ইউ জানু। হয়েছে, এবার যান আপনি। শ্রাবণ ছোঁয়ার হাত থেকে গোলাপার চকলেট নিয়ে তিশার কাছে যেতে লাগলো। শ্রাবণের এক এক কদম যেন তিশার বুকে গিয়ে বিঁধতে লাগলো। শ্রাবণ তিশার পেছনে গিয়ে বলল, তিশা। তিশা তমালের সাথে কথা বলছিল। শ্রাবণের ডাকে পিছু ফিরে মুচকি হেসে বলল, আরে শ্রাবণ যে, কি অবস্থা, কিছু বলবে কি? হ্যাঁ, ওই আর কি একটু কথা ছিল। বলো, আমি শুনছি। শ্রাবণ এবার তমালের দিকে তাকালো। একটু পার্সোনাল কথা ছিল, যদি সাইডে আসতে। তিশা বুঝলো, তমালের দিকে চেয়ে বলল, তমাল, আমি তোমার সাথে পরে কথা বলবো, এখন তুমি যাও। তমাল সম্মতি দিয়ে চলে গেল। হ্যাঁ, কি জানি বলছিলে, বলো। শ্রাবণ উসখুস করতে লাগলো। পিছু ফিরে একবার ছোঁয়ার দিকে চাইলো। ছোঁয়া ইশারায় বলতে বলল। শ্রাবণের তাকানো দেখে তিশাও পিছু ফিরে চাইলো। ছোঁয়ার চোখে চোখ পড়তেই ছোঁয়া হাসলো। শ্রাবণ ঠিকঠাক হয়ে হাতের ফুলগুলো তিশার দিকে দিয়ে বলল, আই লাভ ইউ তিশা। সেই প্রথম যেদিন তোমাকে দেখলাম, জানি না কি হয়েছিল, কিছুক্ষণের জন্য হৃদস্পন্দন থেমে গিয়েছিল। তুই চশমা ঠিক করতে করতে ক্লাসরুমে ঢুকছিলে। প্রথম দেখাতেই তোমায় ভালো লেগেছিল, আর আস্তে আস্তে ভালোবাসা। আমি তোমায় ভীষণ ভালোবাসি তিশা। উইল ইউ বি মাই মাইন্ড? ছোঁয়া দাঁড়িয়ে থাকতে পারল না। চোখে পানি চিকচিক করে উঠল। হাতের উল্টো পাশ দিয়ে চোখের পানিটুকু মুছে নিল। পেছন থেকে কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে পিছু ফিরল। তোরা এখানে বাসায় যাসনি? এখান দিয়েই যাচ্ছিলাম, কিছু সিন দেখে থামলাম। শ্রাবণকে ভালোবাসিস, কিন্তু স্বীকার করিস না। এতই যখন ভালোবাসিস, তাহলে কেন তিশাকে মেনে নিচ্ছিস? তুইও জানিস তিশা কেমন, তবুও। কি করব বল, শ্রাবণ তিশা বলতে পাগল, প্রচন্ড ভালোবাসি তিশাকে। আমি চাই না ও কষ্ট পাক। তিশার সাথে সম্পর্কে গেলে শ্রাবণ আরো বেশি কষ্ট পাবে ছোঁয়া। আমি তো আগে কিছু জানতাম না, কবিতার কাছ থেকে শুনলাম। কি সাংঘাতিক মেয়ে রে বাবা, ভাবা যায়? সব সময় ভোলা ভালার মতো থাকে, অথচ। চুপ কর, বাদ দে, এসব বলে কোনো লাভ নেই। শ্রাবণ বিশ্বাস করবে না, আমাদের কাছে কোনো প্রমাণও নেই। ওদের কথার মাঝে শ্রাবণ মলিন মুখে এলো। শ্রাবণের আগমনে চুপ হয়ে গেল ওরা। ছোঁয়া হাসার চেষ্টা করে বলল, কি বললো, রাজি হয়েছে? শ্রাবণ মাথা নেড়ে না বলল। ছোঁয়া কবিতা টিনা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ছোঁয়া মনে মনে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার দরবারে শুকরিয়া। রাজি হয়নি বলতে হয়নি, আবার হয়েছেও। মানে এটা কেমন কথা? ওরা একে অপরের দিকে চাওয়াচাওয়ি করলো। দেখো শ্রাবণ, আমাদের আর 2 মাস পরে বোর্ড পরীক্ষা। আমরা সবে স্কুল পড়ি, এখন প্রেম ভালোবাসায় জড়ানো ঠিক হবে না। তার চেয়ে বরং আমরা এই 2 মাস বন্ধু হয়ে থাকি। তুমিও আমায় চেনো, জানো, আমিও তোমায় বুঝি। তারপর না হয় পরীক্ষার পরে ভেবে দেখব। আপাতত আমি তোমায় হ্যাঁ বলতে পারছি না, তার জন্য সরি। কিন্তু তিশা। কোনো কিন্তু নয়, আমার যা বলার বললাম। আমি তোমায় আমার সিদ্ধান্ত পরীক্ষার পরেই জানাবো। শ্রাবণ আর কি করবে? 2 মাসই তো দেখতে দেখতে চলে যাবে ভেবে শ্রাবণের সম্মতি দিল। সব শুনে ছোঁয়ার মনটা আবারও খারাপ হয়ে গেল। এই মেয়েটা তো ঘাট থেকে নামছেই না। আচ্ছা, মন খারাপ করিস না, মনের কথা বলে দিয়েছি, সেটাই শান্তি। পরেরটা পরে দেখা যাবে, এখন পড়াশোনায় মন দে। হ্যাঁ সেটাই, আগে পরীক্ষা দেই। সময় নিয়েছে নিক। এতদিন যখন অপেক্ষা করেছি, আর একটু করলে খুব ক্ষতি হবে বলে মনে হয় না। শ্রাবণের হঠাৎ একটা কল আসায় একটু দূরে গেল। এখন কি করবি ছোঁয়া? 2 মাস চিন্তা করিস না,
ওই তিশার ভূত ওর গাড় থেকে নামাবো আমি। দেখতে দেখতে পরীক্ষার সময় এসে গেল। শ্রাবণ ছোঁয়া এখন ব্যস্ত সময় পার করছে। গুনে গুনে আর ঠিক 4 দিন পরে পরীক্ষা। শ্রাবণ ছোঁয়া একসাথে পড়ছিল। এরই মধ্যে শ্রাবণের ফোনে কল এলো। ছোঁয়া পড়া রেখে ফোনের স্ক্রিনের দিকে তাকালো। কে কল করেছে এই অসময়ে তোকে? নাম্বারটা অচেনা, দাঁড়া রিসিভ করে দেখি। কর। শ্রাবণ ফোন রিসিভ করে কানে দিল। হ্যালো, শ্রাবণ স্পিকিং। হু আর ইউ? শ্রাবণ, আমি তিশা। তিশা হঠাৎ তিশার কল দেখে অবাক হয়ে গেল শ্রাবণ। নাম্বারটার দিকে আবার ভালো করে পরখ করে নিচু স্বরে বলল, তিশা তুমি? ও মাই গড, আমি তো ভাবতেই পারছি না তুমি আমাকে কল করেছো। আই এম সারপ্রাইজড। ওপাশ থেকে তিশা হেসে ফেলল। তিশা নামটা শুনেই ছোঁয়ার পড়া থমকে গেল। শ্রাবণকে উঠে যেতে দেখে তাকিয়ে রইল। শ্রাবণ হেসে হেসে কথা বলছে। ছোঁয়া 2 হাত দিয়ে মাথা চেপে ধরল। হুট করেই উঠে গেল। রাত তখন 11টা হবে হয়তো। ছোঁয়া কিচেন রুমের দিকে পা বাড়ালো। ছোঁয়া, কি করছে এখানে? মায়ের কথায় ছোঁয়া পিছু ঘুরে তাকালো। মাথা চেপে বলল, খুব মাথা ধরেছে মা, তাই চা বানাতে এলাম। সে কি, আগে বলবে না? কখন থেকে মাথা ব্যথা? খুব বেশি ব্যথা করছে মা? ওষুধ দিব? ছোঁয়া দেখলো তার মায়ের অস্থিরতা। মুহূর্তে যেন সব মাথা ব্যথা খারাপ লাগা উধাও হয়ে গেল। ছোঁয়া ওর মাকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে ভীষণ ভালোবাসি মা। ছোঁয়ার মা হা করে মেয়ের কথা শুনল। পরক্ষণেই মুচকি হেসে পিঠে হাত বুলিয়ে বলল, আমার পাগলি মেয়ে, সোনা মেয়ে আমার। আচ্ছা ছাড়ো, এখন তোমার চা বানিয়ে দিই। আর কিছু খাবে মামুনি? তুমি চাইলে পাস্তা রান্না করে দিতে পারো। ঠিক আছে, তুমি তাহলে পড়তে যাও, আমি নিয়ে আসছি। অনেক পড়েছি মা, তুমি রাধো, আমি বসে বসে দেখি। বাবা, হঠাৎ কি হলো তোমার, বলো তো? মা তুমিও, ভাল লাগে না কিন্তু। আচ্ছা বাবা, আচ্ছা হয়েছে, আর এমন ভাব ধরতে হবে না, এসো। ছোঁয়াও আনন্দিত হয়ে মায়ের আঁচল ধরে পিছু পিছু গেল। ছোঁয়ার মা এক চুলায় চায়ের জন্য পানি, আরেক চুলায় পাস্তা সিদ্ধ করার জন্য পানি বসালো। ছোঁয়া টেবিলের উপর বসে পা দুলিয়ে দুলিয়ে দেখতে লাগলো। হ্যাঁ রে ছোঁয়া, শ্রাবণ কোথায়? তুমি আর ও না একসাথেই পড়ছিলে? শ্রাবণ কি ওর ঘরে চলে গেছে? ছোঁয়ার বলতে ইচ্ছে হলো, না মা, তোমার গুণধর ছেলে প্রেমালাপ করছে। কিন্তু বলল না। কথাটা এড়িয়ে গিয়ে বলল, মা বাবা ভাইয়ারা কবে আসবে? আমার যে 2 দিন পর পরীক্ষা, তাকে ওরা ভুলে গেল। ভাইয়াকে কতদিন দেখি না, বাবাও চলে গেল এই সময়। তোমার বাবা তো কাজেই গেছে মা, চলে আসবে তোমার পরীক্ষার আগেই। ও ভালো কথা, তোমার বাবা বলেছে তোমার কি কি দরকার বলতে, আসার সময় নিয়ে আসবে। কিন্তু আমার তো তেমন কিছু লাগবে না মা। লাগবে নাকি? বাবা বলেছে যখন, লজ্জা না করে বলে দিও, না হয় তোমার বাবা আমার সাথে ক্যাচাল করবে। ছোঁয়া মুচকি হাসলো। নিজের ভাগ্য দেখে নিজেরই হিংসে হতে লাগলো। ইস, এত ভালো কপাল নিয়ে এসেছি, ভাগ্য করে একটা পরিবার পেয়েছি। এই নাও তোমার চা। ছোঁয়া কাপটা হাতে নিয়ে চায়ে চুমুক দিল। বাহ, মেয়েকে একাই চা খাওয়াচ্ছ, আর আমি বুঝি ফাও? শ্রাবণের কথায় ওরা তাকালো। ছোঁয়ার মা হেসে বলল, ওরে ছেলে, মায়ের সাথে এইসব কথা? আমি তো ভেবেছি তুমি ঘুমিয়ে গেছো। ছোঁয়াকে জিজ্ঞেস করলাম, কিছুই তো বললো না। কি রে, বলিসনি কেন? আমরা তো একসাথেই পড়ছিলাম। খবরদার শ্রাবণ্যা, মাথায় মারবি না। মারলে কি করবি? হ্যাঁ, কি করবি তুই? কি করব দেখি? দেখতে চাস? দেখি, দেখা কি করতে পারিস তুই। অমনি শ্রাবণের হাতে জোরে একটা কামড় বসিয়ে দিল ছোঁয়া। শ্রাবণ চিৎকার করে উঠল। আল্লাহ, রাক্ষস কি জোরে কামড় দিছে রে! গেল গেল আমার হাতটা। ওহ ছোট আম্মা, দেখো কি করছে তোমার রাক্ষসী মেয়ে। আবার কামড় খাওয়ার ইচ্ছে হয়েছে তোর? দিব নাকি আরেকটা? একটা থাপ্পড়ে গাল লাল করে ফেলবো তোর আমি। এই, তুই কি বললি? তুই আমাকে মারবি? এবার তোকে আর বাঁচায় কে? ছোঁয়ার মারার আগে ছোঁয়ার মা দুটোকে ধমক দিল। এই থামো, এত রাতে কি শুরু করেছো তোমরা? সবাই জেগে যাবে। এসব কেমন বেয়াদবি ছোঁয়া? ও তোমার ভাই হয়, এমন করছো কেন? চুপ থাকো তুমি, বা কেন রাগাতে যাও ওকে? এই নাও তোমাদের খাবার, আমি গেলাম। তোমরা এখন যত খুশি মারপিট করো। তিনি চলে যেতেই ছোঁয়াও ভেঙচি কেটে চায়ের কাপটা রেখে পাস্তার প্লেট হাতে নিয়ে
চলে যেতে যেতে বলল, সব তোর জন্য, তোর দোষ সব। যা বাবা, আমি কি করলাম? মাইরাও জিতবে আবার কাইন দাও, হাই রে মাইয়া মানুষ। এই দাঁড়া দাঁড়া, আমিও আসতেছি। শ্রাবণও চলল পিছু পিছু। দরজা অবধি গিয়ে দাঁড়াতে হলো তাকে। অবশ্য ছোঁয়া দরজার কাছে শটান হয়ে দাঁড়িয়ে আছে। কি হলো এভাবে দাঁড়ায় আসোস কেন? ঢুকতে দে রুমে। না, যা নিজের রুমে যা, আমি এখন ঘুমামো। আরে পড়বো না আরো নাকি? না, রাত হয়েছে, ঘুম পাচ্ছে, ঘুমাবো, বাই। মুখের উপর দরজা বন্ধ করে দিল ছোঁয়া। শ্রাবণ আর কি করবে, নিজের ঘরের দিকে যাওয়ার জন্য পা বাড়ালো। হুট করেই থেমে ছোঁয়াকে ডাকতে লাগলো। এই আমার মোবাইল এই রুমে, মোবাইল দে ছায়া। এই ছোঁয়া, ফোন দিয়ে তারপর ঘুমা। সরি ব্রো, স্লিপিং পিল। শ্রাবণ বোকা বনে গেল। মাথায় চুলকে ভাবতে লাগলো, ঘুমালে মানুষ কথা বলে কিভাবে। যখনই বুঝলো ছোঁয়া ফাজলামি করছে, তখনই বলল, এই ঘুমাইলে কেউ কথা কইতে পারে? মস্করা করস তুই আমার লাগে? দরজা খোল বলছি, দরজা খোল। ছোঁয়া এবার বিরক্ত হলো। কোনো কথা না বলে কানে বালিশ চাপা দিয়ে শুয়ে রইল। শ্রাবণ হাই হুতাশ করতে করতে চলে গেল। এতক্ষণ প্রেম করেও হয়নি, শয়তান ছেলে কোথাকার। ওয়েট ওয়েট, শ্রাবণের ফোন রেখে গেছে, তাই তো বললো। ছোঁয়া লাফ দিয়ে উঠে বসলো। শ্রাবণের ফোনটা হাতে নিয়ে খুশিতে লক খোলার জন্য জানা পাসওয়ার্ড চাপলো, কিন্তু হতাশ হলো ছোঁয়া। বার কয়েক চেষ্টার পরেও যখন হলো না, ফোনটা ঠাস করে আগের জায়গায় রেখে দিল। পাসওয়ার্ড চেঞ্জ করলো কবে ও? কি বাজে ছেলে, আল্লাহ। শ্রাবণকে ইচ্ছে মতো বকা দিয়ে ঘুমিয়ে পড়ল ছোঁয়া। শ্রাবণ ও তৃষাকে নিয়ে কল্পনা করতে করতে ঘুমের দেশে পাড়ি দিল। অ্যালার্মের কর্কশ শব্দে ঘুম ভাঙল দুজনেরই। ফ্রেশ হয়ে পড়তে বসলো। শ্রাবণ ইতিমধ্যে এসে ফোন নিয়ে গেছে। শ্রাবণের ফোনে কল এলো। হ্যালো, শ্রাবণ স্পিকিং। আরে রাখ তোর স্পিকিং। সাত সকালে হলোটা কি তোর? এভাবে কথা বলছিস কেন? তো কোনভাবে কথা বলবো তোর সাথে? শালা হারামি, ফোন না দিলি তো একটা কলও দিস না। প্রেমে পড়ে এভাবে পাল্টে গেলি, ছি। আরে প্রেম করছি কই, কাল বাদে পরশু পরীক্ষার চাপে আছি অনেক, তাই তোদের কল দেওয়ার সময় পাচ্ছি না। পরীক্ষা তো আমাদেরও, তোর একার তো আর না। আর তুই তো ব্রিলিয়ান্ট, তোর এত টেনশন কিসের? হয়েছে, এখন কোনো কাজে কল দিয়েছেন বলে উদ্ধার করুন আমায়। ফিজিক্সের স্যার যে থিওরিগুলো করিয়েছিল, আমায় দে একটু। পিয়াসের সাথে টুকটাক কথা বলে ফোন কাটল শ্রাবণ। পিয়াসকে থিওরিগুলো দিয়ে নিজের পড়া পড়তে বসলো। ছোঁয়া, তোমার বাবা কল করেছে, কথা বলবে, এই নাও। মায়ের আগমনে পড়ায় ব্যাঘাত ঘটল ছোঁয়ার। ছোঁয়ার মা ফোনটা হাতে ধরিয়ে চলে গেল। ছোঁয়া ফোন কানে নিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি মামুনি, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবা, কবে আসবেন আপনি? আপনাকে অনেক মিস করছি। আমি তোমাদের অনেক মিস করছি মা, কিন্তু কি করব বলো, অফিসের কাজে তো আসতেই হবে। তা তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন? ভালো বাবা। তোমার কি কি লাগবে বলো তো মা, আমি কাউকে দিয়ে পাঠিয়ে দেব। আমার কিছু লাগবে না বাবা, আপনি দ্রুত চলে আসুন। তা বললে কি হয়, আমার একমাত্র মেয়ের পরীক্ষা। আচ্ছা ঠিক আছে, আমি তোমার নাম্বারে টাকা পাঠিয়ে দেব, তুমি পছন্দ মতো কিনে নিও। ছোঁয়া তার বাবার দূর থেকে আদর ভালোবাসাকে অনুভব করলো। এই মানুষগুলো যে তাকে বড্ড ভালোবাসে। শ্রাবণ, ছোঁয়া, খেয়ে নাও। বড় আম্মা, খাবো না, ক্ষুধা নাই। আমিও খাবো না মা, প্রচুর পড়া। তা বললে হবে কি করে? না খেয়ে পড়বে কি করে? বড় মা প্লিজ, চিন্তায় আছি। শ্রাবণের মা ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে বলল, পরীক্ষার আগে এত চিন্তা করতে নেই, যতটুকু পারো সেটাই আলহামদুলিল্লাহ। বেশি প্রেশার নিলে শরীর খারাপ করবে, তারপর পরীক্ষাও খারাপ হবে। তাই এত চিন্তা করো না, চলো এখন খেয়ে ঘুম দিবে। পরীক্ষার আগের রাতে একটা ভালো ঘুম দরকার। মায়ের কথায় দুজনকেই খেতে যেতে হলো। কথা মতো খেয়ে ঘুমিয়েও গেল। পরীক্ষার দিন। ছোঁয়া, হয়েছে তোর, তাড়াতাড়ি বের হ। আসছি, 5 মিনিট অপেক্ষা কর। 5 মিনিট পরেই ছোঁয়া আসলো। সবকিছু ঠিকঠাক করে সবার থেকে দোয়া চেয়ে বেরিয়ে পড়লো ওরা। কেন্দ্রে পৌঁছে যার যার হলরুমে যাওয়ার জন্য এগিয়ে গেল। পরীক্ষা শেষ হলে গেটের কাছে দাঁড়িয়ে থাকবি। আচ্ছা, ভালো মতো পরীক্ষা দিস। তুইও। দুজনে রুমে চলে গেল। নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু হয়ে শেষও হলো। রুম থেকে বের হতেই টিনা কবিতা বলল, পরীক্ষা কেমন হলো তোদের? আমারটা ভালো হয়েছে, সবই কমন ছিল। আর ছোঁয়া তোর?
তোর তো ভালোই হবে, তুই তো টপার। ছোঁয়া শুধু হাসলো। ওর হাসিতেই বোঝা গেল পরীক্ষা ভালো হয়েছে। গেটে শ্রাবণকেও পেয়ে গেল। বান্ধবীদের বাই বলে চলে গেল ওরা। তারপর সময় মতো সব পরীক্ষাগুলো শেষ হলো। শেষ পরীক্ষার দিন সিদ্ধান্ত হলো সবাই খেতে যাবে। পরীক্ষা তো শেষ, এরপরের প্ল্যান কি তোদের? আপাতত কয়েকদিন রিল্যাক্সে ঘুম দেব, তারপর ঘুরতে যাব। আমার সেম প্ল্যান। শ্রাবণ, তোর কি চিন্তা? আমি ভাবছি ট্যুরে যাব, কি বলিস পিয়াস? পিয়াসও মাথা নেড়ে সম্মতি দিল। আমরাও যাব তোদের সাথে। কিরে, যাবি তো? না না, কোনো মেয়ে নেওয়া হবে না। ছোঁয়া শ্রাবণের পিঠে কিল বসিয়ে বলল, আমরা না গেলে তোরাও যেতে পারবি না। আচ্ছা, তোরাও যেতে চাইলে যাবি, সমস্যা কোথায়? পিয়াস যে কবিতাকে পছন্দ করে তা ওরা সবাই জানে। শ্রাবণ পিয়াসের দিকে রাগী চোখে তাকিয়ে বলল। হ্যাঁ, তুমি তো এসব কথা বলবাই। পিয়াস দাঁত কেলালো। ওদের আড্ডার মাঝে কোত্থেকে তিশা এসে হাজির হলো। হাই গাইস। হাই তিশা, এসো বসো আমাদের সাথে। এই যে এসে গেছে কাবাব মে হাড্ডি। তিশা শ্রাবণের পাশে বসলো। কি নিয়ে কথা বলছিলে তোমরা? ওই আমরা ঘুরতে যাব তো, তাই নিয়ে কথা হচ্ছিল। টিনা রাগ বাড়িয়ে কথা বলায় ছোঁয়া জোরে একটা চিমটি দিল। টিনা চিল্লিয়ে উঠল। আরে কি হলো তোমার? না না, কিছু হয়নি, ওই পিঁপড়া কামড় দিয়েছে। কথা ঘুরেতে যাচ্ছ তোমরা? এখনো ঠিক হয়নি তিশা। তুমিও কি আমাদের সাথে যেতে চাও তিশা? ইয়াসের এহেন কথায় অদ্ভুতভাবে তাকালো সবাই ওর দিকে। কবিতা চোখ গরম করে চাইল। ইয়াস আমতা আমতা করে বলল, না মানে এভাবে জিজ্ঞাসা করছো যে, তাই। তোমরা মিলে অবশ্যই যাবে। কেন রে, তোর কেন যেতে হবে আমাদের সাথে, নির্লজ্জ বেহায়া মেয়ে? ঠিক আছে, আমরা কবে কখন আর কোথায় যাব তা ফিক্সড করে তোমায় জানাবো। আড্ডা শেষ হলো। সবাই যার যার বাড়িতে চলে গেল। পরীক্ষা শেষ, এখন নিশ্চিন্ত। বাসায় ফিরে দুজনেই কড়া একটা ঘুম দিল। কেউ ওদের বিরক্ত করলো না। ছোঁয়ার ঘুম ভাঙলো একেবারে রাত 9টায়। ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে সবাই খেতে বসেছে। ছোঁয়া, আয় আয়, সেই কখন থেকে ঘুমাচ্ছিস, খেতে বস। শ্রাবণ কোথায়? কোথায় আবার, ঘুমায় এখনো। আচ্ছা, আমি ওকে ডেকে আনি, তুমি খাবার বারো। ছোঁয়া শ্রাবণকে ডাকতেও রুমে গেল। দরজা খোলাই ছিল। ছোঁয়া ধাক্কা দিয়ে দরজা খুলল। ডিম লাইটের হলুদ রঙের আলোয় উপর হয়ে শুয়ে আছে শ্রাবণ। ফর্সা শরীরের অর্ধেক পাতলা কাঁথায় ঢাকা। ছোঁয়া ধীর পায়ে এগিয়ে গেল। শ্রাবণকে দেখে ওর বুক কেঁপে উঠল। ছোঁয়া শ্রাবণের পাশে বসলো। তুই কেন আমায় ভালোবাসলি না শ্রাবণ? আমি কি দেখতে তিশার থেকে খারাপ? কই, সবাই যে বলে আমি রাজকন্যা, তুই কেন এই রাজকন্যার প্রেমে পড়লি না শ্রাবণ? তিশা ভালো না, কবে বুঝবি তুই? আমি যে তোকে ভীষণ ভালোবেসে ফেলেছি। শ্রাবণ নড়ে চড়ে উঠল। ছোঁয়া এক হাত শ্রাবণের পিঠে দিয়ে আলতো ধাক দিয়ে বলল, শ্রাবণ ওঠ, আর কত ঘুমাবি? উঠে পড় এবার, আয় শ্রাবণ। আহা মা, ঘুমাতে দাও। আমি ছোঁয়া, তোর মা না, হারামজাদা। ও শাকচুনি তুই, আর একটু ঘুমাতে দে শাকচুনি। ছোঁয়া এবার জেগে গেল ভীষণ। ধাম করে শ্রাবণের পিঠে কিল বসিয়ে বলল, আমি শাকচুন্নি তাই না? আর তিশা কি, হ্যাঁ পড়ি? শ্রাবণ পিঠ ডলে উঠে বসলো। তিশা তো পড়ি, তোর মতো এমন শাকচুনি তো না। ইস, আমার পিঠটা শেষ। আমাকে শাকচুন্নি বলা তাই না? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বলেই মারতে লাগলো শ্রাবণকে। শ্রাবণ হাত দিয়ে ঠেকিয়ে পারছে না। আর বলবি কোনোদিন? বলবি আর? শ্রাবণ বাঁচার জন্য বলল, না আর বলবো না, ছাড় এবার। ছোঁয়া সরে দাঁড়ালো। তারা দেখিয়ে বলল, চল খেয়ে নিবি, বড় আমার ডাকছে। তুই যা শাকচুনি, আমি আসতেছি। বেখিয়ালি কথাটা বলে ওঠার জন্য পা নামাতেই মনে পড়ল সে কি বলে ফেলেছে। বোকা হেসে ছোঁয়ার দিকে তাকাতেই দেখতে পেল ছোঁয়ার অগ্নি মুখখানি। ছোঁয়া তেড়ে যেতেই শ্রাবণ তাল সামলাতে না পেরে ছোঁয়াকে নিয়েই বিছানায় পড়ে গেল। ছোঁয়া তাও মারার চেষ্টা করছে। শ্রাবণ ছোঁয়ার দিকে তাকালো গভীর দৃষ্টিতে। ছোঁয়াকে ভীষণ সুন্দর লাগছে। শুধু কি আজকেই, নাকি ছোঁয়া এমনি সুন্দর? টানা টানা দুটো চোখ, সরু নাক, মুখটা গোলগাল, ঠোঁটটা যেন গোলাপের পাপড়ির নাই। শ্রাবণ খুঁটিয়ে খুঁটিয়ে ছোঁয়াকে দেখতে লাগলো। শ্রাবণের এমন চাহনিতে ছোঁয়ার অস্বস্তি হলো। মিনমিনের স্বরে বলল, শ্রাবণ ওঠ, আমার লাগছে। শ্রাবণ যেন শুনতেই পেল না। ছোঁয়া এবার জোরে ধাক্কা দিল শ্রাবণকে। তোর মতো হাতে আমার উপর পড়লে আমি কি আস্ত থাকি?
শ্রাবণ কিছু বলতে চেয়েও বলল না, শুধু আস্তে করে বলল। সরি। ছোঁয়া শ্রাবণের দিকে তাকালো, তারপর চলে যেতে যেতে বলল। খেতে আয় দ্রুত। ছোঁয়া চলে গেল। শ্রাবণ ওর যাওয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। ছোঁয়া তিশার থেকেও সুন্দর। নিজের ভাবনায় নিজেই অবাক হলো। ছি, কিসব ভাবছি আমি। ছোঁয়া আমার চাচাতো বোন, তবে তাতে কি? আপন বোন তো আর না। দূর, কি যে ভাবছি। আমি তো তিশাকে ভালোবাসি, কিন্তু ছোঁয়ার এত কাছে এসে এমন কেন অনুভূতি হলো? কই, তিশা পাশে থাকলে তো হয় না? হাজারো ভাবনা চিন্তা নিয়ে ফ্রেশ হতে গেল শ্রাবণ। ফ্রেশ হয়ে বের হতেই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তিশা নামটা দেখে আজ আর তেমন ভালো লাগলো না শ্রাবণের। ফোন ধরতেই তিশা বলল। কোথায় ছিলে শ্রাবণ? তোমায় আমি কতক্ষণ ধরে কল করছি। শ্রাবণ দায়সারাভাবে জবাব দিল। ওয়াশরুমে ছিলাম তিশা। কিছু কি বলবে? এতবার কল দিয়েছো যে? এভাবে কেন কথা বলছো শ্রাবণ? তুমি না আমায় ভালোবাসো। তাতে কি, তুমি তো আর বাসো না। কে বললো বাসি না? শ্রাবণ অবাক হলো। শ্রাবণকে চুপ করে থাকতে দেখে তিশা বলল। তোমরা না ঘুরতে যাবে? কবে যাচ্ছ? তুমি আমায় ভালোবাসো তিশা? তিশা কেমন মিইয়ে গেল। শ্রাবণ আবার জিজ্ঞেস করলো। স্পিক আপ তিশা, ডু ইউ লাভ মি? ঘুরতে যাচ্ছ কবে? জানি না, এখনো ঠিক করিনি। তুমি আগে বলো আমায় ভালোবাসো কিনা। ঘুরতে গেলে তখন বলবো। রাখছি এখন, আমায় তাড়াতাড়ি জানিও। তিশা কল কেটে দিল। শ্রাবণ খুশি হওয়ার কথা, কিন্তু কেন যেন খুশি হয়েও খুশি হতে পারছে না সে। ছোঁয়ার সাথে কথা বলতে হবে। না না, ছোঁয়াকে এসব কিছু বলা যাবে না। তবে ঘুরতে যাওয়ার বিষয়ে কথা বলতে হবে। যেই ভাবা সেই কাজ। রাতের খাবার শেষ করে সকলে ঘুমিয়ে গেল। সোয়া শ্রাবণ প্ল্যান করতে বসলো। কোথায় যেতে চাচ্ছিস? আমি ভাবছি পাহাড়ে যাব। না, সমুদ্রে যাব আমরা। না, পাহাড়। না, সমুদ্র। দুজনের পাহাড় সমুদ্র নিয়ে যখন তুমুল ঝগড়া হলো, তখনই ফোন বাজলো ছোঁয়ার। হ্যাঁ কবু, কবিতা, টিনু, টিনা বল। কি করছিস? ঝগড়া করছি, কিছুক্ষণ পরে মারপিট করব। এই, তোরা দুজন একসাথে? হ্যাঁ তো, আমরা তো একসাথে বেশি সময় কাটাই। এমন ভাবে বলছিস কেন, জানিস না? টিনা ছেড়ে কাশলো। কবিতা প্রসঙ্গ পাল্টে বলল। তা ঝগড়া করছিস কি নিয়ে তোরা? আর বলিস না, আমি বলছি আমরা সমুদ্রে যাব আর শ্রাবণ বলছে পাহাড়ে। কেমন লাগে বল? এই হ্যাঁ, সমুদ্রই ভালো। সমুদ্রের পাড়ে এক রাত আড্ডা, সাথে হালকা বাতাস আর ঢেউয়ের দোলা। ইস, কি সুন্দর হবে বল। সোয়াও আনন্দিত হলো। শ্রাবণকে খোঁচা মেরে বলল। দেখলি, টিনাও সমুদ্রে যেতে চায়। আমরা সমুদ্রেই যাব। না না, তা হবে না। আমারও বন্ধুরা আছে। কল দাও ওদের। সবাই গ্রুপ কলে থেকেই ডিসাইড করি কোথায় যাওয়া যায়। তবে হ্যাঁ, আমরা কিন্তু সমুদ্র দেখতেই যাব। শ্রাবণ ওদের কথা শুনে বিরক্ত হলো। কল করলো দুই বন্ধুকে। কিরে শালা, পরীক্ষা শেষ হতে না হতেই কি দরকার? পিয়াসের কথা শুনে মুখ চেপে হাসলো ছোঁয়া। টিনা খিলখিল করে হেসে ফেলল। মাইয়ার হাসি শোনা যায়। কাহিনী কি দোস্ত? এই, তুই আবার ওইখানে গেছস নাকি? সোয়া চোখ বড় বড় করে শ্রাবণের দিকে তাকালো। লাউড স্পিকারে দেওয়া ছিল বলে সবাই শুনছে। শ্রাবণ মাথা চুলকে গলা ছেড়ে বলল। পিয়াস আমার পাশে ছোঁয়া আছে, আর গ্রুপ কলে টিনা আর তোর কবিতাও আছে। কবিতা আছে শুনে পিয়াস এবার ঠিকঠাক হলো। হে হে করে হেসে বলল। হাই গাইস, তোমরা আছো বলবে তো? কেমন আছো তোমরা? ভালো আছি দুলাভাই। পিয়াস লজ্জা পেল। সোয়া মুচকি মুচকি হাসতে লাগলো। কবিতা টিনাকে থমকে বলল। এসব কি হচ্ছে টিনা? আমরা যে বিষয়ে কথা বলছি তাই বলি। হ্যাঁ, পিয়াস আরিফ কোথায়? কিভাবে বলবো? আচ্ছা যাই হোক, আমরা পাহাড়ে ঘুরতে যেতে চাই বেসিক্যালি আমি। আর আমরা সমুদ্রে। কবিতা, তুমি কোথায় যেতে চাও? কবিতা অস্বস্তিতে পড়ল। শ্রাবণ ছোঁয়া একে অপরের দিকে চাওয়াচাই করলো। তোমরা যেখানে যাবে সেখানেই। ওহো, এই ব্যাপার। পিয়াসের বাচ্চা, তোকে এই জন্য কল করছি। আরে না, আসলে মেয়েরাই বলুক। আমরা তো পাহাড়ে কতবারই বেড়াতে গেলাম, এবার না হয় ওরাই ঠিক করুক। তার মানে সমুদ্র ইয়ে। শ্রাবণের ইচ্ছে করলো পিয়াসকে ধরে ইচ্ছে মতো খেলাতে। কবিতা হুট করেই বলল। আচ্ছা, এক কাজ করলেই তো হয়। পাহাড় প্লাস সমুদ্র আছে, এমন জায়গায় যাই আমরা। তাতে করে পাহাড়ও দেখা হবে, আবার সমুদ্র। বাকিরা কিছুক্ষণ চুপ থাকলো। পিয়াস চিল্লায় বলল। এই না হলে আমার কবিতা।
এদের মধ্যে এই একটা মেয়ে বুদ্ধিমান আর বাকি দুটো আস্ত গাধি। ছোঁয়া, শ্রাবণ আমাদের গাধি বলেছে। ছোঁয়া তেলে বেগুনে জ্বলে উঠল। শ্রাবণের হাতে জোরে থাপ্পড় মেরে বলল, আমি গাধি না, তোর বউ হবে গাধি। গাধি? তুই তো বউ হবি। আচ্ছা, তোমরা ঝগড়া বাদ দাও। পাহাড় সমুদ্র দুটোই আছে, এমন জায়গা কোথায় পাওয়া যাবে? ভাবো কোথায় আছে, তবে সমুদ্র কিন্তু থাকতেই হবে বলে দিলাম। সমুদ্রে নিয়ে তোকে ফালাই আসবো। বেশ কিছুক্ষণ ভাবার পরে ছোঁয়া বলল, এই আমরা তো হিমছড়ি যেতে পারি। কক্সবাজার থেকে মাত্র 12 কিলোমিটার দূরে হিমছড়ি। পাহাড় আছে? আমি পড়েছিলাম হিমছড়ি জায়গা বেশ নির্জন, চারপাশে পাহাড়, আর সব থেকে মজার বিষয় হচ্ছে সাথে সুন্দরও। সেটা হলো হিমছড়ি থেকে সমুদ্র সৈকতে যাওয়ার রাস্তাটা ভীষণ সুন্দর। চল না এখানেই যাই, পাহাড় সমুদ্র দুটোই হবে। প্লিজ প্লিজ। ঠিক আছে, তাহলে আমরা কক্সবাজারের হিমছড়িতে যাচ্ছি, এটাই ফাইনাল। ইয়াহু! শ্রাবণ ওর হাতের দিকে তাকালো। এই যে ছোঁয়া তার হাতটা শক্ত করে ধরে রেখেছে, কি সুন্দর একটা অনুভূতি হচ্ছে। শ্রাবণের তাকানো দেখে ছোঁয়াও সেদিকে তাকাতেই হাত সরিয়ে নিল। সরি, আনন্দের ঠেলায় হয়ে গেছে। ব্যথা পেয়েছিস? শ্রাবণ মাথা ঝাঁকিয়ে না করলো। ছোঁয়া খুশি হয়ে হাতটা টেনে খামচে ধরার জায়গায় চুমু খেলো আলতো করে। হাত বুলিয়ে বলল, ঠিক হয়ে যাবে। শ্রাবণ অপলক চুমু খাওয়া জায়গাটার দিকে তাকিয়ে রইল। হুট করে মনে হলো তার ভালো লাগছে। শুধু ভালো নয়, বরং ভীষণ ভালো লাগছে। বাকিদের সাথে টুকটাক কথা বলে কল রাখলো। ঠিক হলো কালকের মধ্যে পরিবারকে রাজি করাতে পারলে পরশুই যাবে ওরা। মা কি রাজি হবে? তুই বললেই তো তোকে যেতে দিবে, কিন্তু আমাকে কি যেতে দিবে? আগে বলে তো দেখি ম্যানেজ করা যায় কিনা। তোর কথা মা রাখলেও বাবা আর ভাইয়া। শ্রাবণ ছোঁয়ার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আমি আছি তো, আমি রাজি করিয়ে নিব, এত ভাবিস না। মা প্লিজ যাই না মা। না ছোঁয়া, তুমি এখনো ছোট, তোমাকে আমি ছাড়তে পারবো না, তাও আবার কোথাও কক্সবাজারে। তোমার বাবা শুনলে আমাকে আস্ত রাখবে না। শ্রাবণও তো যাচ্ছে মা, আর টিনা, কবিতা ওরাও যাবে। তাহলে সমস্যা কোথায় মা? সমস্যা আছে, শ্রাবণ ছেলে মানুষ, ও যেতেই পারে, এমন বায়না করবে না। মা প্লিজ যাই না। ছোঁয়ার মা গরম চোখে তাকালো। ছোঁয়া চোখ নামিয়ে নিল। এক কথা 100 বার বলতে ভালো লাগে না ছোঁয়া, এত যাওয়ার ইচ্ছে থাকলে বাবাকে বলো। ছোঁয়ার মা চলে গেলেন। ছোঁয়া কেঁদে ফেলল। মা, আমরা ঘুরতে যেতে যাচ্ছি। শ্রাবণের মা এমনভাবে তাকালেন যেন আশ্চর্য কিছু শুনছে। কোথায় যাবি? কক্সবাজার যাব। কে কে যাচ্ছিস? আমি, আরি, পিয়াস, ছোয়া, ওর বান্ধবীরা। সহসা হাত থেমে গেল শ্রাবণের মায়ের। ছেলের দিকে অবাক চোখে তাকিয়ে বললেন, তুই কি এখনো ছোট আছিস শ্রাবণ? বুদ্ধি আক্কেল কবে হবে তোর? শ্রাবণ ভবলার মতো মায়ের দিকে তাকালো। তোরা যাচ্ছিস যা, কিন্তু ছোঁয়া যাবে না। শ্রাবণ অবাক হলো। কেন, ছোয়া গেলে সমস্যা কোথায়? ভদ্রমহিলা শ্রাবণের মুখ চেপে কাছে এনে বলল, আস্তে কথা বল। আর পাগল হয়েছিস তুই? তোদের এতগুলো ছেলের মধ্যে ওরা যাবে কেন? শ্রাবণ, তোমরা এখন বড় হয়েছো। মা থামো, এমন চিপ কথাবার্তা বলো না তো। ছোয়া আমার বোন মা, ওর সাথে সবসময় আমার চলাফেরা। আর আমার বন্ধুরা খারাপ না, ছোয়ার দায়িত্ব আমার। আগে তো কখনো বারণ করনি, তবে আজ কেন? ঢাকা শহর ঘুরো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমরা যেতে চাইছো সেই কক্সবাজার কত দূর? যদি কোনো ঝামেলা হয়? কোনো ঝামেলা হবে না মা, আমরা সবাই মিলে যাচ্ছি, প্লিজ অনুমতি দাও। কিন্তু শ্রাবণ। কোনো কিন্তু না মা, আমরা যাচ্ছি আর আমার সাথে ছোয়াও যাচ্ছে, ব্যাস। শ্রাবণ আর কিছু না বলে হনহনিয়ে চলে গেল। ছোঁয়া এখনো কাঁদছে। শ্রাবণ ছোঁয়ার রুমে গিয়ে দেখলো কাঁদছেও। কাছিস কেন তুই? ছোঁয়া ছলো চোখ নিয়েই শ্রাবণের দিকে তাকালো। মা অনুমতি দেয়নি, বলছে বাবা রাজি হলে যেতে পারি, না হয় না। এখন আবার ছোট বাবাকে রাজি করাতে হবে? আমার কি যাওয়া হবে? আমি যেতে চাই, তুই একটা ব্যবস্থা কর না। দাঁড়া, ভাবতে দে কি করা যায়। আমার মাকে তো অনেক কষ্টে রাজি করিয়ে আসলাম। দুজনেই ভাবতে লাগলো কি করে রাজি করাবে ছোঁয়ার বাবাকে। আইডিয়া, বেস্ট একটা আইডিয়া পেয়েছি। ছোঁয়া চমকে উঠল, নিজেও খুশি হয়ে বলল, কি কি আমায় বল। ছোট বাবাকে রাজি করাতে পারে একমাত্র দাদু ভাই, আর তুই তো দাদু ভাইয়ের কতটা প্রিয়, বাকি কথা কি বলে দিতে হবে? না, বুঝে গেছি, চল দাদু ভাইয়ের কাছে। আমিও যাব। না না, তুই একাই যা। একা যাব
যাব কেন? দুজনে গেলে ভালো হবে। যা বলার আমি বলবো। দুজনে দাদুর রুমে গিয়ে উকি মারল। ওদের দাদু ভাই তার ইজি চেয়ারটায় চোখ বন্ধ করে বসে আছে। ছোঁয়া ঠিকঠাক হয়ে গলা ঝেড়ে বলল, দাদু ভাই আসবো? প্রিয় নাতনির গলা শুনে চোখ মেলে তাকালেন। দরজায় দাঁড়িয়ে থাকা ব্যক্তি দুটোকে দেখে মুখে হাসি ফুটল। ইশারায় ভেতরে আসার কথা বললেন। ওরা একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে ভেতরে গেল। দুজনে দুপাশে বসল। দাদু ভাই, তোমার একটা সাহায্য লাগবে। প্লিজ না করবে না দাদু ভাই। কি সাহায্য লাগবে দিদিমণি? আমাদের পরীক্ষা তো শেষ হয়ে গেছে জানোই তো। আমরা সব বন্ধুরা মিলে ঠিক করেছিলাম আমরা ঘুরতে যাব। ঘুরতে যাবে তো, এটা তো ভালো কথা, যাও। ছোঁয়া এবার শ্রাবণের দিকে তাকালো। আসলে দাদু ভাই, আমরা সবাই কক্সবাজার যেতে চাচ্ছিলাম। মা রাজি হয়েছে, ছোট আম্মাও রাজি, কিন্তু ছোট বাবা মত না দিলে ছোঁয়া যেতে পারছে না। প্লিজ দাদু ভাই, বাবাকে বলো না অনুমতি দিতে। কলেজে ভর্তি হলে আর পড়বো না। তুমি বললে বাবা শুনবে। বলো না দাদু ভাই। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, তোমার বাবাকে কল করছি। দাদু ভাই বাবাকে কল করলেন। রিং হতেই কল কেটে কল ব্যাক করলেন ছোঁয়ার বাবা। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? শরীরটা কেমন আপনার? আলহামদুলিল্লাহ। তো আসছো কবে বাড়িতে? আরও 1 সপ্তাহ লাগবে আব্বা। আচ্ছা, যে জন্য তোমাকে কল করা। জি আব্বা বলুন। শ্রাবণ ছোঁয়ার তো পরীক্ষা শেষ। ওরা সকল বন্ধুরা মিলে বেড়াতে যেতে যাচ্ছে, তোমার অনুমতি দরকার। শ্রাবণ যাচ্ছে যাক বাবা, কিন্তু ছোঁয়া কেন? ছোঁয়ারও তো বেড়াতে যেতে ইচ্ছে হয়। তোমরা তো ব্যস্ত মানুষ, পরিবারকে সময় দেওয়ার মতো সময়ই তো তোমাদের নেই। সবাই যাবে, দিদিমণির কেমন লাগবে? ঘুরে আসুক, ভালো লাগবে। কলেজে ভর্তি হলে আর পারবে না, আমি অনুমতি দিয়েছি, এখন তুমি কি বলো? ছোঁয়ার বাবা কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, আপনি যখন পারমিশন দিয়েছেন আমি আর কিছু বলবো না। শ্রাবণকে বলবেন যেন দেখে রাখে, আমার একটাই মেয়ে। শ্রাবণ দেখে রাখবে? শ্রাবণ থাকতে যে ছোঁয়ার কিছু হবে না, এটা তুমিও জানো এবং মানো, তাই এত চিন্তা করো না। আর হ্যাঁ, ছোঁয়া কাঁদছে, তুমি ওকে ফোন দিয়ে বলে দিও যাওয়ার জন্য। রাখছি আমি। কল কেটে যেতেই ছোঁয়া চিৎকার করে লাফিয়ে উঠে দাদু ভাইকে জড়িয়ে ধরল। আমার বেস্ট দাদু ভাই, এতগুলো ধন্যবাদ তোমাকে। হয়েছে হয়েছে, পাগলি দিদিমণি আমার। এরই মধ্যে ছোঁয়ার ফোন বাজলো। স্ক্রিনে বাবা নামটা দেখেই হাসি ফুটল ছোঁয়ার মুখে। দাদু ভাই কল ধরতে বলল। ছোঁয়া ফোন নিয়ে বাইরে যেতে যেতে বলল, লাভ ইউ দাদু ভাই। ছোঁয়ার পাগলামি দেখে শ্রাবণও হাসলো। দাদু ভাই শ্রাবণের দিকে তাকিয়ে বলল, ছোট কর্তা। শ্রাবণ তাকালো দাদুর দিকে। ছোঁয়াকে তোমার দায়িত্বে ছাড়লাম, ওর খেয়াল রাখবে। শ্রাবণ দাদুর হাত ধরে বলল, আপনি চিন্তা করবেন না দাদু ভাই, আমি ছোঁয়ার খেয়াল রাখবো। তিনি আশ্বস্ত হলেন। উঠে গিয়ে আলমারি থেকে টাকা বের করে শ্রাবণের হাতে দিলেন। টাকা কেন দাদু ভাই? তোমাদের ঘোরার টাকা। তোমার সাথে আমার ছোট গিন্নি যাচ্ছে, ওর যা পছন্দ হবে কিনে দিবে, সাথে তোমারও। শ্রাবণ মুচকি হাসল। দাদুর সাথে কথা বলে চলে গেল। জানিয়ে গেল তারা কাল বাদে পরশু যাচ্ছে। ছোঁয়া বাবার সাথে কথা বলে কল রাখল। ছোঁয়ার খুশিতে নাচতে ইচ্ছে করছে। বাবার ফোনটা ভয়ে ভয়ে ধরে সালাম দিল ছোঁয়া। অপর পাশ থেকে উত্তরও এলো, ঘুরতে যাচ্ছ যাও, কিন্তু সাবধানে। শ্রাবণের সাথে সাথে থাকবে, একদম এদিকে ওদিকে যাবে না। আর 3 দিনের বেশি যেন একদিনও না হয়। জি আচ্ছা। তোমার বিকাশে টাকা পাঠাচ্ছি, খরচ করো। টুকটাক কথা বলে কল রাখলো। শ্রাবণ দাদুর রুম থেকে বের হয়ে নিজের রুমে যাওয়ার পথে দেখে ছোঁয়া নাচছে। শ্রাবণ হাসলো। পাগলি একটা। তার পরের দিন কাটলো উত্তেজনায়। রাতে জামা কাপড় প্যাক করলো ওরা। সকাল সকালই বেরিয়ে পড়বে। ইতিমধ্যে থাকার জন্য হোটেল বুক করে নিয়েছে শ্রাবণ। তিশাও যাচ্ছে ওদের সাথে, এটা ছোঁয়াও জানে না। মূলত শ্রাবণ বলেনি ওকে। রাতে ডিনার টেবিলে শ্রাবণের মা ছোঁয়াকে খাইয়ে দিচ্ছে, আর ছোঁয়া পা দোলাচ্ছে। ছোঁয়া ভদ্র হয়ে খাও, পা দোলাচ্ছ কেন? মায়ের ঝাড়ি খেয়ে পা দোলানো বন্ধ করলো ছোঁয়া। খাবার খাওয়াতে খাওয়াতে শ্রাবণের মা বলল, দুটোই এক রকমের, তোদের যেতে দিতে ইচ্ছে হচ্ছে না। এত চিন্তা কেন করো বড় আম্মা? কিছু হবে না তো? কিছু জানি না হয়।
সকাল 8টা। কক্সবাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে সকলে। শ্রাবণ ছোঁয়া একসাথে বসেছে, কবিতা আর পিয়াস একসাথে, টিনা তিশা একসঙ্গে, আরিফ আর তমাল বসেছে একসাথে। ছোঁয়া জানালা দিয়ে বাইরের প্রকৃতি দেখছিল। তিশা ওদের দেখছে আর রাগে ফুঁসছে। আর তিশাকে দেখে ছোঁয়া তো রাগে শেষ। শ্রাবণের কানে ফিসফিসিয়ে বলল, তিশা এখানে কি করছে? তিশাও যাবে বলছিল, তাই আর কি। যাবে বললেই নিতে হবে? রাগ করিস না প্লিজ। তিশা বলল আমি না করি কিভাবে? ছোঁয়া আর কিছু বলল না, বন্ধুটাকে বাছে উঠল। ছোঁয়া রাগ করেছে বলে শ্রাবণ ছোঁয়ার সাথে বসলো, যদিও এমনিতেই ওর সাথেই বসতো। ছোঁয়া মাথা ভেতরে নে, লেগে যাবে। ছোঁয়া শ্রাবণের দিকে ফিরে তার সেই মন ভোলানো হাসি দিয়ে বলল, লাগবে না, তুই আছিস যে। শ্রাবণ মুগ্ধ হলো, আর কিছু বলতে পারল না। বাসের পেছনের দিকটা জুড়ে আছে ওদের বন্ধু মহল। চুপচাপ বসে থেকে সবাই যখন বিরক্ত হচ্ছিল, তখন পিয়াস বলল, ধুর, এভাবে কেউ ঘুরতে যায়? কেমন বোরিং বোরিং লাগছে ব্যাপারটা। শ্রাবণ, গান ধরতো। এই না না না, আমি পারবো না। শ্রাবণ, গান গা না, মজা হবে তাহলে। তিশা উকি দিয়ে বলল, শ্রাবণ, তুমি গানও জানো? কেন, শ্রাবণের গান তুমি শোনোনি? না তো। একটা গান হয়ে যাক তাহলে, কি বলিস? শ্রাবণ ছোঁয়ার দিকে তাকালো। ছোঁয়াও গান গাওয়ার জন্য ইশারা করলো। কিন্তু গিটার তো বাসায়। গিটার লাগবে না, তোর গলায় এমনিতেই সুন্দর। ঠিক আছে, আমি গান গাইতে পারি, তবে আবার তবে কি? আমার সাথে ছোঁয়াকেও গাইতে হবে। ছোঁয়া তৎক্ষণাৎ না করে বলল, এই, আমি না, একদমই না। ওকে, তবে আমিও গাইবো না, আমি ঘুমাবো এখন। এই ছোঁয়া, গানা কি হবে গাইলে? ছোঁয়া ভাবলো, কিছুক্ষণ পরে বলল, ঠিক আছে, আমিও গাইছি। ছোঁয়া শ্রাবণকে কিছু একটা বলল। শ্রাবণ গলা ঠিক করে নিল। ছোঁয়া শুরু করলো, সময় যখন মরুর ঝরে এমন হারায় কেমন করে, আমি তখন যোজন দূরে একাকী সঙ্গী মনতার, আকাশ যখন আধার ভীষণ এক ফোঁটা জল চেয়েছে মন, অবহেলায় অপমানে পেয়েছি রিক্ত শূন্যতা। সমান্তরাল পথের বাঁকে তোমার পথের দিশা থাকে, সে দিশা খুঁজছে তোমাকে দীপান্বিতা। গাছের সবুজ পাতার ফাঁকে তোমার ছোঁয়া মিশে থাকে, সে ছোঁয়া খুঁজে তোমাকে দীপান্বিতা। শ্রাবণ ছোঁয়ার দিকে চাইলো। ছোঁয়া মুচকি হাসলো। শ্রাবণ আবার শুরু করলো, তুমি নীল আকাশ আপন করেছো, হঠাৎ কোন কালে কে জানে, স্বপ্ন সীমানা ছুঁয়ে দিয়েছো, কোন সে জাদুতে কে জানে। আমি ছিলাম তোমার পাশে, তোমার আকাশ ভালোবেসে, সে বিশালে খুঁজেছি এইটুকু ঠাই, তাও মেলেনি তা। হঠাৎ যখন ছুটির খেলা, মেঘে মেঘে অনেক মেলা, তখন সে ক্রান্তিকালে মুম্র জালে খুঁজছ যে বৃথা। অশান্ত মন বোঝাই কাকে, হারিয়ে চাইছি তোমাকে, হাতছানি দিয়ে যে ডাকে স্মৃতির পাতা। নদীর শেষে আকাশ নীলে স্বপ্নগুলো মেলে দিলে, তারা বলে সবাই মিলে দীপান্বিতা। শ্রাবণ ছোঁয়া একে অপরের দিকে তাকিয়ে মুচকি হেসে হাঁপ ছাড়ল। ওদের গাওয়া শেষ হতেই বন্ধুরা সহ বাসে উপস্থিত সকলে হাততালি দিল। ছোঁয়া ভীষণ লজ্জা পেল। টিনা গালে হাত দিয়ে বলল, মারাত্মক মারাত্মক, জাস্ট ওয়াও। এই, তোরা দুটো পড়ালেখা ছেড়ে সিঙ্গার হয়ে যা না। আসলে দারুণ হয়েছে, তোমরা এত ভালো গান গাও, বাহ। যা, কি যে বলিস তোরা। দুটোকে কি সুন্দর মানায়, তাই না পিয়াস? হ্যাঁ, ওদের বন্ডিংটাও কিন্তু দারুণ। শ্রাবণ যে কি দেখে তিশাকে পছন্দ করলো। ছোঁয়া কিন্তু শ্রাবণকে ভালোবাসে, জানো? পিয়াস কবিতার দিকে চোখ বড় বড় করে তাকালো। কবিতা চোখের ইশারা করলো। তবে শ্রাবণকে কেন তিশার সাথে যেতে দিল? কবিতা দীর্ঘশ্বাস ছাড়ল। আমার কি মনে হয় জানো, শ্রাবণ আর ছোঁয়াকেই ভালোবাসে। তিশা ওর জাস্ট
ভালো লাগা, দুটোর একটাও বুঝতে পারছে না ওরা একে অপরকে ঠিক কতখানি ভালোবাসে। তুমি কি একটা জিনিস লক্ষ্য করেছো? পিয়াস হুড়োকুচকে কবিতার দিকে তাকালো। কবিতা ওর ইশারা বুঝে বলল, হাদারাম, দুজন যতক্ষণ গান গাইছিল দুজনের দিকেই তাকিয়েছিল। শ্রাবণ কিন্তু একবারও তিশার দিকে তাকায়নি। হ্যাঁ, এটা তো আমিও লক্ষ্য করলাম। আমাদের এখন একটা কাজ করতে হবে জানো। আমরা আবার কি করব? আরে হাদা, আমাদের কাজ হবে শ্রাবণকে ছোঁয়াকে ভালোবাসে এটা ওকে বোঝানো, দুজনের ভালোবাসাকে একটু উপলব্ধি করানো, বুঝলে? আমি চাই না আমার বেস্ট ফ্রেন্ড তার ভালোবাসাকে হারাক, আর শ্রাবণ কোনো শাকচুন্নির পাল্লায় পড়ুক। সবই তো বোঝো, কিন্তু আমার ভালোবাসা কবে বুঝবে বলো তো? কবিতা পিয়াসের বাহুতে একটা থাপ্পড় মেরে বলল, কখনোই না। ও আল্লাহ, আমার কি হবে তাহলে? আমি যে তোমাকে জানপ্রাণ দিয়ে ভালোবাসি, এ কথা বলো না গো সুখী। কবিতা পিয়াসের দিকে চোখ গরম করে তাকিয়ে আবার জানলার দিকে মুখ করে হাসল। টিনা কবিতাকে পেছন থেকে খোঁচা মেরে বলল, প্রেম কি তাহলে জমে ক্ষীর? ক্ষীর না সিদ্ধ আলু? ওরা হাসলো। শ্রাবণ আরিফের সাথে কথা বলছিল। হঠাৎ কাঁধে ভারী কিছু অনুভব করায় কথা বলা থামিয়ে তাকালো। ছোঁয়া ঘুমিয়ে গেছে শ্রাবণের কাঁধে ছোঁয়ার মাথা। শ্রাবণ হাসলো। ছোঁয়া আর একটু আরাম পাবার আশায় শ্রাবণের বাহু জড়িয়ে ধরলো। ছোঁয়ার বেবি হেয়ারগুলো বাতাসে উঠছে। শ্রাবণ সেগুলো কানে গুঁজে দিয়ে আপন মনে বলল, দীপান্বিতা, কক্সবাজার গিয়েছি কিন্তু হিমছড়ি যায়নি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। 10 ঘন্টা জার্নির শেষে ওরা কক্সবাজার পৌঁছালো। বাস থেকে নেমে হাত ছাড়লো সকলে। ছোঁয়া মুগ্ধ নয়নে আশেপাশে দেখছে। এরই মধ্যে তিশা বলল, আমরা কোন হোটেলে উঠবো? সাইমন বিচ রিসর্ট বুক করেছি 3 দিনের জন্য। আজ গিয়ে রেস্ট করব, কাল আমরা হিমছড়ি যাওয়ার জন্য বের হব। পরশু কক্সবাজারের দর্শনীয় স্থান ঘুরে পরদিন সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আচ্ছা চলো, তাহলে খুব ক্লান্ত লাগছে, সন্ধ্যা হয়ে আসছে। হ্যাঁ চলো। শ্রাবণ গাড়ি ঠিক করে রিসর্ট সাইমনের উদ্দেশ্যে রওনা দিল। ঘণ্টাখানিকের মধ্যে পৌঁছেও গেল ওরা। ঠিক করা হলো এক এক রুমে 2 জন করে থাকবে। রিসর্টের ভিউ দেখে সবাই হা করে চেয়ে রইল। আরিফ তমাল এক রুমে, পিয়াস শ্রাবণ এক রুমে, ছোঁয়া আর কবিতা এবং তিশা টিনা। যদিও টিনা তিশার সাথে থাকতে চায়নি, কিন্তু কিছু করার নেই বিধায় থাকতেই হলো। ছোঁয়াদের আর শ্রাবণদের রুমটা এক পাশে, বাকি দুটো অন্য পাশে। যে যার রুমে চলে গেল বিশ্রামের জন্য। রুমে যাওয়ার আগে শ্রাবণ সকলের উদ্দেশ্যে বলল, শোনো সবাই, বিশেষ করে মেয়েরা, হুট করে দরজা খুলবে না, আর দরজা সবসময় লক করে রাখবে। বাইরে কে আছে তা দেখে তবেই দরজা খুলবে, ওকে? সবাই সম্মতি দিল। রুমগুলো বেশ বড়, সাথে প্রশস্ত ব্যালকনি। ছোঁয়া রুমে ঢুকবে তখনই শ্রাবণ এসে বলল, ছোঁয়া শোন, হ্যাঁ বল। কোনো দরকার হলে আমাকে বলবি বা কল করবি। আর ফ্রেশ হয়ে বের হ, খেয়ে ঘুম দিবি। ছোঁয়া মাথা নেড়ে সম্মতি দিয়ে রুমে চলে গেল। ছোঁয়া এসে দেখে কবিতা ওয়াশরুমে। কবিতাকে তাড়া দিয়ে ছোঁয়া বলল, কবিতা দোস্ত, একটু জলদি কর। ছোঁয়া ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। দূরে সমুদ্র দেখা যাচ্ছে। সন্ধে হয়ে গেছে, চারপাশে লাইট জ্বলছে। সমুদ্রের ঢেউগুলো কত সুন্দর লাগছে। আমার জীবনটা কি ঠিক ওই সমুদ্রের মতো? আচ্ছা, শ্রাবণ কি আমায় একটুও ভালোবাসে না? ওকে বোঝে না আমি ওকে কতটা ভালোবাসি? কি আছে তিশার মধ্যে যা আমার মধ্যে নেই? ছোঁয়া, যা ফ্রেশ হয়ে নে। ছোঁয়া হাই ছেড়ে ফ্রেশ হতে গেল। ছোঁয়া ফ্রেশ হতে ঢুকতেই দরজায় কড়া নড়ার শব্দ হলো। কে বাইরে? কবিতা, আমি দরজাটা খোলো। কবিতা গিয়ে দরজা খুলল। ফ্রেশ হওয়া শেষ? হ্যাঁ শেষ। চলো তাহলে, কে নিবি? ছোঁয়া কোথায়? ছোঁয়া ফ্রেশ হতে ঢুকেছে। আচ্ছা চল তাহলে। ছোঁয়া ফ্রেশ হোক, ওর সময় লাগে বেশি, ওর জন্য খাবার নিয়ে এলেই হবে। ছোঁয়াকে রেখে ওরা চলে গেল। শ্রাবণ যাওয়ার আগে বাড়ি থেকে রুম লক করে দিয়ে গেল। সকলে একসঙ্গে একত্রিত হলো। যে যার পছন্দ মতো খাবার অর্ডার দিল। সোয়া কোথায়? ও এলো না? ছোঁয়া ফ্রেশ হচ্ছে, ওর খাবার নিয়ে গেলেই হবে। এত লেজি হলে হয়? আমরা সবাই চলে এলাম আর ও এখনো ফ্রেশ হচ্ছে। শ্রাবণের রাগ হলো। রাগ সংযত করে বলল,
তোদের খাওয়া তোরা খা, ছোঁয়াকে নিয়ে ভাবতে হবে না। কবিতা টিনা মুখ টিপে হাসলো। তিশার আগে গিজগিজ করতে লাগলো। শ্রাবণের খাওয়া আগেই শেষ হলো। তোরা খাওয়া শেষ কর, আমি ছোঁয়াকে খাবার দিয়ে আসি। শ্রাবণ খাবার নিয়ে ছোঁয়া রুমের দিকে যেতে লাগলো। ওদিকে ছোঁয়া বের হয়ে দেখে রুমে কবিতা নেই। দরজা খুলতে গিয়ে দেখে লক করে রাখা। দরজা লক করলো কি? কেউ আছো? দরজা খোলো। কবিতা, শ্রাবণ, কোথায় তোরা? ছোঁয়া ভয় কেঁদেই দিল। তখনই শ্রাবণ দরজা খুলে ভেতরে এলো। ছোঁয়াকে কাঁদতে দেখে দৌড়ে গিয়ে ওর পাশে বসলো। ছোঁয়া কি হয়েছে, কাঁদছিস কেন? ছোঁয়া তাকা আমার দিকে। ছোঁয়া হাঁটুতে মুখ গুজে কাঁদছিল। শ্রাবণের কথায় চোখ তুলে শ্রাবণকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে ফেলল। কি হয়েছে পাখি, কাঁদছিস কেন? বল আমায়। কোথায় গিয়েছিলি তোরা? দরজাটাও লক করে রেখেছিস। আমি কত ভয় পেয়েছি জানিস? শ্রাবণের কেন জানি হাসি পেল খুব। হাসি সংযত করে ছোঁয়ার মুখ তুলে পানি মুছে দিল। পাগলি, তোকে রেখে আমরা কোথায় যাব? তুই ফ্রেশ হচ্ছিলি বলে বাকিদের নিয়ে খেতে গিয়েছিলাম। ইস, কেঁদে কেটে অস্থির হয়ে গেছে। এই নে, খাবার এনেছি, খেয়ে নে। না, খেতে ইচ্ছে করছে না। মারবো কিন্তু, খেয়ে তারপরে ঘুমাও। ছোঁয়া উঠে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আমি খাবো না মানে না। শ্রাবণ টেনে তুলল ছোঁয়াকে। নিজে খাবার মাখাতে মাখাতে বলল, তোমার দায়িত্ব ছোট বাবা, দাদু ভাই, ছোট আম্মা, এমনকি আমার আম্মাও আমার উপর দিয়েছে। এখন তারা যদি জানে তাদের আদরের মেয়েকে আমি না খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছি, তাহলে আমার কি অবস্থা হবে ভেবে দেখেছিস? কি আর হবে, একটু মাইরি না হয় খাবি। একটু খাবো, আমাকে তো বাসা থেকে বের করে দিবে। ছোঁয়া খিলখিল করে হেসে দিল। শ্রাবণ মুগ্ধ হয়ে সেই হাসি দেখল। পুরোটা খাবার ছোঁয়াকে খাইয়ে ঘুমোতে বলে চলে গেল। ভালোই তো খাবার খাচ্ছিলি। ইস, আজকে কেউ নেই বলে এভাবে খাইয়ে দেয় না। ছোঁয়া ভেঙচি কেটে বলল, কেন পিয়াস খাইয়ে দেয়নি? তোরা তো ভালোই প্রেম করছিস। এই, প্রেম করছি কই, একদমই না। আমি ওরে বলি নাই কিছু। বাদ দে, না হয় আমার মতো পস্তাবে। তোরও উচিত শ্রাবণকে বলা। দেখ, আমি এখনো কিছু বলিনি শ্রাবণকে। আর আমি শ্রাবণের চোখে তোর জন্য ভালোবাসা দেখেছি। হয়তো তিশা ওর ভালো লাগা, কিন্তু ও বুঝতে পারছে না কোনটা ভালো লাগা আর কোনটা ভালোবাসা। ছোঁয়া কবিতার কথা শুনল। কবিতা ছোঁয়াকে মনোযোগ সহকারে ওর কথা শুনতে দেখে ছোঁয়ার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, দোস্ত, ভালোবাসলে তাকে হারাতে দিস না। তিশা কিছু বলার আগেই তুই তোর মনের কথা শ্রাবণকে বলে দে। হয়তো পরে তিশা কিছু বললেও তোর কথা শ্রাবণ ভাববে। বলে দিতে তো ক্ষতি নেই, বলে দিতে তো কোনো ক্ষতি নেই। অ্যাটলিস্ট তুই তো বলতে পারবি তুই তোর কথা শ্রাবণকে জানিয়েছিস। বলবো, কিন্তু যদি ও না করে, যদি বলে আমাকে নিয়ে ও এসব কিছু ভাবে না, যদি বলে ও আমাকে বোনের চোখে দেখে, যদি আমার সাথে মেলামেশা না করে, তখন আমি কি করব? নেগেটিভ কেন ভাবছিস? পজিটিভ তো হতে পারে। দেখ, এখনই সময় সুযোগ দুটোই আছে। 2 দিন সময় আছে তোর হাতে। দেখ কি করবি, পরে যেন আফসোস করতে না হয়। ছোঁয়াকে বুঝিয়ে কবিতা শুয়ে পড়ল। ছোঁয়া পড়ল দ্বিধায়। কবিতা ঠিকই বলেছে, আমি শ্রাবণকে ভালোবাসি। ও বাসুক বা নাই বাসুক, আমি তো বাসি। হ্যাঁ, আমি বলবো, কালই বলবো। উত্তেজনা আর অদ্ভুত ভালো লাগা নিয়ে ঘুমিয়ে পড়ল ছোঁয়া। শ্রাবণ পিয়াস ফোন টিপছে। পিয়াস ফোনে চোখ রেখেই বলল, তুই তিশাকে সত্যি ভালোবাসিস? শ্রাবণ পিয়াসের দিকে তাকালো। পিয়াসও ওর দিকে চেয়ে জানতে চাইল আসলেই বাসে কিনা। শ্রাবণ ভাবল তিশাকে নিয়ে, কিন্তু কোনো অনুভূতি খুঁজে পেল না। তিশাকে আমার ভালো লাগে। আর ছোঁয়াকে? ছোঁয়ার নামটা শুনে চমকে উঠল শ্রাবণ। কি হলো বল, ছোঁয়াকে কেমন লাগে তোর? ছোঁয়াকে কেমন লাগবে? ও আমার বোন, অবশ্যই ভালো লাগে। ছোঁয়াকে বোন ভাবিস তুই? শ্রাবণ ভাবল আসলে কি বোন ভাবে সে। পিয়াস মোবাইলটা বন্ধ করে শ্রাবণের দিকে ফিরে বসলো। দেখ, ভালো লাগা আর ভালোবাসা কিন্তু একই জিনিস না। ভালো যে কাউকে লাগতে পারে, কিন্তু ভালোবাসা সে তো নির্দিষ্ট কার জন্যই। আচ্ছা, এটা বল, তিশাকে দেখে কি তোর কোনো কিছু ফিল হয়? তিশা আশেপাশে থাকলে তোর কি ভালো লাগে? শ্রাবণ বেশ কিছুক্ষণ ভেবে বলল, না, তেমন কিছুই হয় না। পিয়াস মনে মনে হাসলো।
তাহলেই বোঝ, যাকে নিয়ে তোর কোনো ফিলিংসই নেই সে কি করে তোর ভালোবাসা হয়। তুই বরং এইটা ভাব যে সব থেকে আলাদা অনুভূতি তোর কার জন্য হয়। বুঝলাম না ঠিক তোর কথাটা। গাধা যে তুই। কিছু বললি? কই না, কিছু বলিনি। আচ্ছা তুই চোখ বন্ধ কর তো। চোখ বন্ধ করব কেন? আরে আগে করে না। শ্রাবণ চোখ বন্ধ করলো। করলাম এখন। তুই কাকে ভালোবাসিস? কল্পনায় কার ছবি তোর চোখের সামনে ভেসে ওঠে বলতো? শ্রাবণ চোখ বন্ধ করতে ছোঁয়ার মুখটা দেখতে পেল। ছোঁয়া খিলখিল করে হাসছে। চোখ বন্ধ অবস্থায় শ্রাবণের ঠোঁটে হাসি ফুটল। শ্রাবণ আপন মনে বলল, ছোঁয়া, ছোঁয়া, ছোঁয়া। পিয়াস এবার হাসলো, শুয়ে পড়ে বলল, বাকিটা এখন নিজেই বোঝে নে। ঘুমা, রাত হয়েছে। শ্রাবণ কি ভাবলো বুঝতে পারলো না পিয়াস। গভীর ঘুমে তলিয়ে গেল দুজনে। শ্রাবণ, আমি তোকে ভালোবাসি, প্লিজ আমায় অ্যাকসেপ্ট কর। আমি থাকতে পারবো না তোকে ছাড়া। তুই আর তিশা, আমি মানতে পারবো না। তোর আশেপাশে কাউকে দেখলেই আমার গা জ্বালা করে, সহ্য হয় না কিছু। বড্ড ভালোবাসি তোকে। নিজের কথাগুলো বলে পিছু ফিরল ছোঁয়া, কিন্তু শ্রাবণ নেই, কোথাও নেই। ছোঁয়া অবাক হলো, কষ্ট পেল। এগিয়ে দেখতে গেল, যা দেখলো তাতে মনে হলো পায়ের তলার মাটি নেই। শ্রাবণ তিশার হাত ধরে চলে যাচ্ছে। ছোঁয়া গলা ফাটিয়ে বলল, তুই এটা করতে পারিস না শ্রাবণ, আমাকে ছেড়ে যাস না। শ্রাবণ শুনল না। তিশা পিছু ফিরে ছোঁয়াকে দেখে হাসলো। কি জঘন্য সেই হাসি! ছোঁয়া মাটিতে বসে পড়ল। চেয়ে চেয়ে দেখলো শ্রাবণ তিশা হারিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে বহু দূরে। ছোঁয়ার শ্রাবণ হারিয়ে গেল। না শ্রাবণ, কোথাও যেতে পারে না। হুট করে চোখ খুলল ছোঁয়া। ঘামে ভিজে একাকার অবস্থা। আশেপাশে চোখ বোলালো কবিতা ঘুমিয়ে আছে। আমি এখানে কি করে? স্বপ্ন ছিল এগুলো। এমন স্বপ্ন কেন দেখলাম? তবে কি সত্যি? না না, এমনটা হতে পারে না। আমি শ্রাবণকে আমার থেকে দূরে যেতে দেব না। আমাকে বলতেই হবে শ্রাবণকে। বাকি রাতটুকু আর ঘুম হলো না ছোঁয়ার। ব্যালকনিতে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ রাতের নিস্তব্ধতা দেখল। ফজরের আজান দিলে নামাজ পড়ে বিছানায় গেল ছোঁয়া। ছোঁয়া কি এখন ওঠেনি? না, উঠেনি। এত ডাকলাম, শুনলই না। আচ্ছা তোরা নাস্তা সেরে তৈরি হয়ে নে, আমি ছোঁয়াকে নিয়ে আসি। অমনি তিশা শ্রাবণের হাত ধরে বলল, একটা কল করো না, গিয়ে নিয়ে আসার কি হলো? ও কি এখনো বাচ্চা? কোনো কমন সেন্স নেই? আর তুমি কেন ওর কথা এত ভাববে? আগে খেয়ে নাও। ছোঁয়া আমার রেসপন্সিবিলিটি, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না তিশা। তুমি খাবার খাওয়ায় মন দাও। শ্রাবণ হাত ছাড়িয়ে চলে গেল। তোমার কি সমস্যা তিশা? তুমি এত ছোঁয়ার সাথে লেগে থাকো কেন? শ্রাবণ কি করবে না করবে তা কি তোমার জিজ্ঞেস করে করবে? কে হও তুমি ওর? আবে টিয়া, হয়েছে, খাওয়ায় মন দাও সবাই। কথার মাঝে পিয়াস আটকে দিল। এখন কথা বাড়ালেই বাড়বে। তিশা প্লেটে চামচ নাড়তে নাড়তে ভাবল, এত তাড়াতাড়ি আমাদের ভালোবাসা শেষ হয়ে গেল? এত তাড়াতাড়ি আমাকে ভালোবাসা শেষ হয়ে গেল তোমার শ্রাবণ? ছোঁয়ার জন্য এত দরদ? দাঁড়াও, দেখাচ্ছি তোমায় আতিক্ষেতা। এই তিশাও জানে কিভাবে কাকে ভুলাতে হয়। শ্রাবণ রুমে গিয়ে দেখে ছোঁয়া গুটিসুটি মেরে ঘুমোচ্ছে। বেবি হেয়ারগুলো কপালে ছড়িয়ে। মুখটা স্নিগ্ধ সুন্দর। শ্রাবণ চেয়ে রইল ছোঁয়ার দিকে। কতটা সময় ব্যয় হলো জানা নেই। অবশ্যই সে নিজের ধ্যান থেকে ফিরে ডাক দিল ছোঁয়াকে। ছোঁয়া, এই ছোঁয়া পাখি, ওঠো এবার। তোর হিমছড়ি যেতে হবে তো, ওঠ না সোনা, প্লিজ উঠে পড়। ছোঁয়া একটু নড়ে চড়ে শ্রাবণের হাত জড়িয়ে আবার ঘুমের দেশে তলালো। শ্রাবণ মুচকি হাসল, সাবধানতার সাথে নিজের হাতটা সরিয়ে ছোঁয়ার চুলগুলো সরিয়ে দিল। হুট করেই এক নিষিদ্ধ ইচ্ছে জাগলো শ্রাবণের। কিছু বুঝে ওঠার আগেই গাঢ় চুম্বন বসালো ছোঁয়ার কপালে। যখন বুঝলো সে কি করে ফেলেছে, অমনি মুখে হাত দিল শ্রাবণ। সরে যেতে গিয়েও গেল না, ছোঁয়াকে টেনে তুলল। কি হয়েছে তোর? এমন সাত সকালে টেনে তুললি কেন? সাত সকাল না, অলরেডি 9টা বাজে ম্যাম। কি 9টা? জি 9টা। এবার উঠুন, নাস্তা সেরে হিমছড়ির পথে বের হতে হবে। ছোঁয়া ঝটপট উঠে পড়ল। 10 মিনিট দে, এক্ষুনি আসছি আমি। ঠিক আছে, একবারে। তবে রেডি হয়ে বের হ, আমি নিচে যাচ্ছি। ছোঁয়া মাথা নেড়ে সম্মতি দিল। ঠিক 10 মিনিট পরেই বের হলো ছোঁয়া। কুর্তি আর জিন্সের সাথে গলায় স্কার্ফ ঝুলিয়েছে ছোঁয়া।
সিল্ক চুলগুলো উঁচু করে ছুটি বাঁধা, বেবি হেয়ারগুলো কপালে ছড়িয়ে, ঠোঁটে হালকা লিপস্টিক। ছোঁয়াকে এভাবে দেখে ছোটখাটো ঝটকা খেল শ্রাবণ। এভাবে হা করে থাকিস না, নজর লেগে যাবে। আর তোর তিশা যদি দেখে একবার। শ্রাবণ চোখ সরালো। সবাই মিলে রওনা দিল হিমছড়ির উদ্দেশ্যে। ওরা ঠিক করলো বাইকে করে যাবে, সেই অনুযায়ী বাইক ভাড়া করলো। তিশা শ্রাবণের সাথে যেতে চাইলো, কিন্তু ছোঁয়ার কথা ভেবে ছোঁয়াকে সাথে নিল। তিশা মনে মনে ফুঁসতে লাগলো। আজই এর একটা বিহেভ করতেই হবে। সারাদিন ওরা ঘুরলো, আনন্দ করলো, ছবি তুললো। ছোঁয়ার আনন্দ দেখে শ্রাবণের ঠোঁটে হাসি ফুটল। ফেরার পথে হুট করেই তিশার পায়ে ব্যথা হতে শুরু করলো। ওদিকে বাকিরা এগিয়ে গিয়েছে। কি রে, তিশা কোথায়? সবাই আছে, তিশা নেই। বাকিরা ভয় পেয়ে গেল। আচ্ছা, এত চিন্তা করিস না, আমি দেখছি। শ্রাবণ খুঁজতে গেল, তিশাকে পেয়েও গেল। কি করছো তুমি এখানে বসে বসে? শ্রাবণ, দেখো না আমার পায়ে কি হয়েছে। কি হয়েছে পায়ে? আমি হাঁটতে পারছি না, মনে হচ্ছে মচকে গেছে। কোথায় দেখি? শ্রাবণ তিশার পায়ে হাত দিতে তিশা মৃদু আর্তনাদ করে উঠল। কেঁদে দিয়ে বলল, এখন কি হবে শ্রাবণ? আমি তো হাঁটতে পারছি না। গাড়ি তো পাওয়া যাবে না, কি করা যায়? শ্রাবণ কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা, ওয়েট করো, আমি ওদের কাউকে কল করে বলি বাইকটা এখানে নিয়ে আসতে। এই না না। না, কেন? তিশা আমতা আমতা করে বলল, না মানে ওদের কেন কষ্ট করতে বলবে, দেখি আমি পারি কিনা। তিশা উঠতে চাইল, কিন্তু পারল না। ওদিকে এত সময় লাগে ওদের? তিশাকে পেলো নাকি? আমরা একটু গিয়ে দেখি। তোরা দাঁড়া, আমি গিয়ে দেখছি। তুই একা যাবি কেন? আমিও যাচ্ছি তোর সাথে। এমনিতেও সন্ধ্যা নামলো বলেই। পিয়াস আর ছোঁয়া এগিয়ে দেখতে গেল। বেশ কিছুক্ষণ যাওয়ার পরে পেল দুজনকে। ওদের দেখে ছোঁয়া দাঁড়িয়ে গেল। চেয়ে রইল শ্রাবণের কাঁধে ভর করে জড়িয়ে ধরা তিশাকে। তিশা, তুমি আমার কাঁধে ভর করে যেতে পারবে? তিশা যেন এটার অপেক্ষাতেই ছিল। শ্রাবণকে এমনভাবে ধরলো যেন জড়িয়ে আছে। শ্রাবণের অস্বস্তি লাগলেও কিছু বলল না। ওদের এই অবস্থায় দেখে ছোঁয়ার চোখ ছলছল করে উঠল। মনে পড়ল স্বপ্নের কথা। ছোঁয়া চোখ মুছে পিছু ফিরে দৌড় লাগালো। পিয়াস কিছু বলতে গিয়েও বলতে পারল না। পিয়াস, তুই এখানে? তোদের দেরি হচ্ছে দেখে আসছিলাম, কিন্তু এসে যে এমন কিছু দেখবো ভাবিনি। গাড়ির কাছে এসে থামলো ওরা। ওদের দেখে অবাক সবাই। তিশা মনে মনে হাসলো বেশ। ছোঁয়া মুখ ফিরিয়ে রেখেছে। এ কি, তুমি শ্রাবণের কোলে কেন? আর বলিস না, হয়েছে কি? আমার বড্ড খারাপ লাগছে, চলো ফিরে যাই এখন। প্রত্যেকে তাদের নির্ধারণ করা বাইকে উঠে পড়ল। ছোঁয়া উঠতে যাবে তার আগেই শ্রাবণের সাথে তিশা বসে পড়ল। সোয়া, রাগ করো না প্লিজ, আমার শরীরটা আসলেই ভালো লাগছে না, আর শ্রাবণের সাথে থাকলে একটু সেফলি যেতে পারবো। ছোঁয়া মুচকি হাসলো, অথচ সে জানে তার এই হাসির পেছনে কত কষ্ট লুকিয়ে আছে। তবুও বলল, সমস্যা নেই, যাও তোমরা। ছোঁয়া আশা করেছিল শ্রাবণ কিছু বলবে, কিন্তু শ্রাবণ কিছুই বলল না। তা দেখে ছোঁয়ার আরো কষ্ট হলো। ছোঁয়া আরিফের সাথে গেল। আমার কিছু ভালো লাগছে না কবিতা, আমার কিচ্ছু সহ্য হচ্ছে না, কি করব আমি? ওরা নিজেদের হোটেলে পৌঁছেছে বেশ কিছুক্ষণ। রাতের খাবারের জন্য ডাকলেও ছোঁয়া গেল না, তাই কবিতা এলো ওকে নিতে। এসে দেখে ছোঁয়া কাঁদছে। কবিতা সান্ত্বনা দিল ছোঁয়াকে। এত সহজে হাল ছেড়ে দিবি তুই? শ্রাবণ কখনোই এমন করবে না, দেখিস। শ্রাবণ তোকেই ভালোবাসে। চল, খেতে যাবি এখন। ক্ষুধা নাই দোস্ত, তুই যা, আমি একটু ঘুমাবো। কিন্তু ছোঁয়া। প্লিজ কবিতা। কবিতা আর কিছু বলতে পারল না, দীর্ঘশ্বাস ছেড়ে চলে গেল। ছোঁয়া শুয়ে পড়ল। দুচোখ ঝাঁপিয়ে কান্না আসছে তার। কবিতাকে একা যেতে দেখে শ্রাবণ বলল, কি হলো, ছোঁয়া কোথায়? ও খাবে না, ওর ভালো লাগছে না। খাবে না মানে কি? না খেলে অসুস্থ হয়ে যাবে তো। আচ্ছা, আমি যাচ্ছি, আমি নিয়ে আসছি ওকে। শ্রাবণ উঠতে নিলেই কবিতা থামালো ওকে। তার কোনো দরকার নেই শ্রাবণ, ছোঁয়াকে ডাকতে হবে না, ঘুমোচ্ছে ও। এখন বিরক্ত করার কোনো দরকার নেই। যদি খেতে চায় আমি অর্ডার করে নিব খাবার। কবিতার বারণ শুনতে চাইল না শ্রাবণ, কিন্তু কবিতাও যেতে দিল না। সে চায় না তার বন্ধু কষ্ট পাক। কোনো রকম খেয়ে উঠল সবাই। সবাই চলে যেতেই পিয়াস কবিতাকে থামতে বলল। কি হয়েছে বলতো?
এমন ভাব করছো যেন জানো না। তোমরা ছেলেরা এমন কেন? কবিতার এখন পিয়াসকেও সহ্য হচ্ছে না। যা বাবা, আমি কি করলাম? কি করবে তুমি? তোমার বন্ধু এক, তুমি আরেক। আল্লাহই জানে তুমি কেমন। পিয়াস কবিতার হাত দুটো মুঠো করে চুমু খেলো। আমার মনে শুধু আপনারই বসবাস। আমি আপনাকে ছাড়া আর কিছুই ভাবতে পারি না ম্যাম। কবিতার ভালো লাগলো, মুচকি হাসলো। তাই যেন হয়। অন্য কারোর দিকে তাকালে চোখ তুলে ফেলবো কিন্তু। ওরে বাবা, ভয় পাইছি। দুজনেই হেসে ফেললো। শ্রাবণ যে কি করছে বুঝতে পারছি না। শ্রাবণকে আর কি বলবো, বলার তো আর কিছু নাই। ভালোবাসায় তো কারোর হাত থাকে না। তবে শ্রাবণ যে সোয়াকে ভালোবাসে এটা 100%। ও ভালো লাগায় আর ভালোবাসায় দুটোই গলিয়ে ফেলেছে। কবে যে বুঝবে? যাই হোক, রুমে যাই, ছোঁয়া একা আছে। কি হয়েছে পাখি তোর? আমায় বলবি না? আজকে প্রথম কেউ আমাকে তোর কাছে আসতে নিষেধ করলো। কেন করলো? তুই খাসনি বলে আমিও খেতে পারিনি, জানিস? শ্রাবণের কথার মাঝে পায়ের শব্দে দ্রুত উঠে চলে গেল নিচের রুমে। রাত 1টা, প্রচণ্ড ক্ষুধায় ঘুম ভাঙল ছোঁয়ার। উঠে বসলো, কবিতাকে ডাকলো, কিন্তু কবিতা গভীর ঘুমে। অগত্যা নিজে ফ্রেশ হয়ে কফি আর হালকা খাবার অর্ডার করলো ছোঁয়া। খাবার খেতে খেতে শ্রাবণের কথা মনে হলো। মনে মনে এক সিদ্ধান্তও নিয়ে ফেললো। বেরিয়ে পড়লো বাইরে। শ্রাবণের রুমের দিকে যেতেই দেখলো কিছু দূরে দুজন মানবী দাঁড়িয়ে কথা বলছে। কৌতূহল বশত ছোঁয়া এগিয়ে গেল। শ্রাবণ, আমি তোমায় ভালোবাসি। আমি অনেক ভেবেছি, আর উত্তরটা হ্যাঁই হলো। আহ, কি করছো তিশা? হাত সরাও। তিশা আরো জোর করে শ্রাবণের হাত ধরল। তুমি তো বলেছিলে আমায় ভালোবাসো, তাহলে আজ কেন এমন করছো? আমি তো হ্যাঁ বলেছি, আমিও তোমায় ভালোবাসি। শ্রাবণের কেমন অস্বস্তি হতে লাগলো। আমিও তো চেয়েছি তিশা হ্যাঁ বলুক, তবে এখন কেন এমন লাগছে? শ্রাবণ চোখ বন্ধ করলো। মুহূর্তেই ছোঁয়ার মুখটা ভেসে উঠল। শ্রাবণকে ভাবতে দেখে তিশা বলল, আমি তোমায় ভীষণ ভালোবাসি শ্রাবণ। তুমি এখন এমন করলে আমি মরেই যাব। হুট করে জড়িয়ে ধরল শ্রাবণকে। শ্রাবণ তাল সামলাতে না পেরে দু কদম পিছিয়ে গেল। নিজেকে সামলানোর জন্য তিশাকে ধরল। আর এই পুরো ব্যাপারটা ছোঁয়া দেখলো। আর দেখতে পেল না ছোঁয়া। দৌড়ে প্রস্থান করলো জায়গাটা থেকে। রুমে এসে হাউমাউ করে কাঁদতে লাগলো। কেন আল্লাহ, কেন এমন করলে? শ্রাবণকে আমার থেকে কেড়ে নিলে কেন? আমি কি করে বাঁচবো? ছোঁয়ার কান্নার আওয়াজে কবিতার ঘুম ছুটে গেল। কবিতা লাফিয়ে উঠে ছোঁয়ার কাছে এগিয়ে গেল। ছোঁয়া, এই ছোঁয়া, কি হয়েছে? কাঁদছিস কেন ছোঁয়া? ছোঁয়া হেঁচকি তুলে কাঁদছে। কবিতার বুকে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। শ্রাবণ কেন আমায় ভালোবাসলো না? কবিতা, কি কমতি ছিল আমার মধ্যে? আমি কি তিশার চেয়ে খারাপ? কি হয়েছে বলবি তো? ছোঁয়া হেঁচকি তুলে বলল। কবিতা নিজেও অবাক। ছোঁয়ার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ভালোবাসা অন্যরকম, লাইক ম্যাজিক। জোর করে কাউকে যেমন ভালোবাসা যায় না, তেমন পাওয়াও যায় না। আমাদের উচিত কি জানিস? আমরা যাকে ভালোবাসি তার খুশিটা। এখন সে যদি অন্য কাউকে ভালোবেসে হ্যাপি থাকে, থাকুক। ভালোবাসা মানে শান্তি, তার সুখের জন্য, তার ভালো থাকার জন্য সবটা করা। শ্রাবণ যদি সত্যিই তিশাকে ভালোবাসে আর তিশা শ্রাবণকে, তাহলে আমরা হাজার চেষ্টা করেও কিছু করতে পারবো না। আর আমার ভালোবাসা? তোর ভালোবাসা যদি সত্যি হয়, ওই উপরওয়ালা ঠকাবে না। ধৈর্য ধর আর সময়ের উপর ছেড়ে দে। যেটা আল্লাহ ঠিক করে রেখেছে তার থেকে বেশি কিচ্ছু পাবি না, কমও না। এখন আর কাঁদিস না, চুপ কর। ছোঁয়াকে বুঝিয়ে শুনিয়ে ঘুম পাড়ালো কবিতা। অতিরিক্ত কান্না আর চিন্তার ফলে জ্বর এসে গেল ছোঁয়ার। ছোঁয়ার এমন জ্বর হলো কি করে? ছোঁয়াদের রুমে সবাই একত্রিত হয়েছে। ছোঁয়া জ্বরে অচেতন। শ্রাবণ হাত ধরে বসে আছে। টিনা জলপট্টি দিতে দিতে বলল, মেয়েটার হুট করে এতটা জ্বর হলো কেন বুঝতেছি না। কবিতা ব্যাপারটা বুঝতে পারলেও কিছুই বলল না। ডাক্তার ডাকা উচিত। হ্যাঁ হ্যাঁ, ডক্টর ডাকো তোমরা। আহারে বেচারি। কবিতার রাগ হলো ভীষণ। পিয়াস, তুমি যাও তো, কোনো ডক্টর পাও কিনা দেখো। আঙ্কেল আন্টিকে কী যে বলবো, অলরেডি
10 বার কল করে ফেলেছে। হুম, আমি দেখছি। আমিও যাচ্ছি তোর সাথে। দুজন ডক্টর আনতে গেল। ছোঁয়াকে দেখে ওষুধ দিয়ে তিনি চলে গেলেন। ওই দিন আর কারো ঘুমোতে যাওয়া হলো না। পরদিন সকলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। শ্রাবণ ছোঁয়াকে নিজের সাথে বসাতে চাইলেও ছোঁয়া বসলো না। আমি কবিতার সাথে বসবো। কবিতা, আমাকে একটু ধরতো। কবিতা ধরল। পিয়াসও কিছু বলল না। ছোঁয়ার মতকে গুরুত্ব দিল। শ্রাবণের কেমন খালি খালি লাগছে সব। দীর্ঘ জার্নি করায় ছোঁয়ার অবস্থা আরো খারাপ হলো। ওর এই অবস্থা দেখে বাড়ির প্রত্যেকটা মানুষ অস্থির। তোকে বলেছিলাম ছোঁয়াকে দেখে রাখবি, এই জন্যই আমি মেয়েটাকে দিতে চাইনি। কোনো দায়িত্ব নেই তোর। ছোঁয়ার মা আটকালো। আপা, ওকে বকছো কেন? ওর কি দোষ? ছোঁয়া এমনিতেই জায়গা মানিয়ে নিতে পারে না। আমার মেয়েটা দুদিনে কেমন হয়ে গেছে। এভাবে ভেঙে পড়িস না ছোট। ছোট ভাই গেছে তো ডাক্তার আনতে, আমাদের ছোঁয়া সুস্থ হয়ে যাবে। শ্রাবণ, যাও রুমে গিয়ে বিশ্রাম নাও। শ্রাবণ নিঃশব্দে চলে গেল। ইতোমধ্যে ডক্টরের সে চেক আপ করে গেল ছোঁয়াকে। ছোঁয়ার শরীর ভীষণ দুর্বল, ঠিকমতো খাওয়া দাওয়া করার কথাও বলে গেল। জ্বর কিছুটা কম, ছোঁয়া ঘুমোচ্ছে। মধ্যরাত প্রায়। জ্বর ছাড়াই ছোঁয়া নড়াচড়া দিয়ে উঠল। কি হলো মা, কোনো দরকার? এত রাতে তুমি এখানে কেন মা? তোমাকে রেখে কি করে যায়? তুমি উঠলে কেন? ছোঁয়া চোখ ভরে এলো। লম্বা শ্বাস নিয়ে মুচকি হেসে বলল, কোনো দরকার নেই মা, তুমি এখন রুমে যাও, ঘুমাও গিয়ে। আমি এখানেই থাকবো। তোমার জ্বর সারেনি, কি অবস্থা হয় না হয়। ছোঁয়া স্পষ্ট দেখতে পেল তার মায়ের ঘুমে ভরা চোখ দুটি। এই মানুষগুলো তাকে নিয়ে কত ভাবে। ছোঁয়া মায়ের হাতে হাত রেখে বলল, আমার জ্বর এখন নেই মা, সারাদিনই তো কষ্ট করো, এখন গিয়ে বিশ্রাম করো, যাও। আর কোনো দরকার হলে আমি কল করব। ছোঁয়ার জোরাজুরিতে যেতে হলো তাকে। ছোঁয়া কত সময় বিছানাতেই বসে রইল। দুর্বল হাতে চুলগুলোকে খোপা করল। আলতো পায়ে উঠে দাঁড়ালো। মাথাটা বড্ড ধরেছে, বিধায় নিজেই কফি করার জন্য পা বাড়ালো কিচেন রুমের দিকে। দরজা খুলতেই ধাক্কা খেল শ্রাবণীর সাথে। আউচ! সরি, কোথায় লেগেছে? ছোঁয়া চোখ তুলে তাকালো। শ্রাবণ দেখলো একদিনে মেয়েটার অবস্থা। তুই এখানে? তোকে দেখতে এলাম। এত সময় তো ছোট আম্মা ছিল, তাই আসতে পারিনি। কেমন লাগছে এখন? ছোঁয়া তাচ্ছিল্য ভরা হাসি দিল। আগের থেকে বেটার। হ্যাঁ, তা তো দেখতেই পারছি। এই শরীর নিয়ে কোথায় যাচ্ছিলি? কফি বানাতে। তুই কি পাগল? এই অবস্থায় নিচে গিয়ে কফি করবি? নিজের দিকে তাকিয়েছিস একবার? যার তাকানোর কথা সেই তাকালো না, হারতো আমি। কি বলছিস? কই কিছু না। আচ্ছা তুই বস, আমি বানিয়ে আনছি। আমি নিজেই পারবো, তুই তো রুমে যা। মারবো টেনে এক থাপ্পড়। যা গিয়ে বস, আমি আসছি এখনই। ছোঁয়াকে আর কিছু বলতে না দিয়ে চলে গেল শ্রাবণ। ফিরে এলো 2 কাপ কফি নিয়ে। ঘরে এসে ছোঁয়াকে না পেয়ে বারান্দায় গেল। ছোঁয়া গ্রিলে ভর দিয়ে আকাশের দিকে চেয়ে আছে। তোর কফি। ছোঁয়া হাতে নিল, ছোট্ট চুমুক দিল। তা তিশা কি একসেপ্ট করলো তোকে? শ্রাবণ ছোঁয়ার দিকে তাকালো। ছোঁয়া তাকিয়ে আছে। শ্রাবণ কোনো উত্তর দিল না। ছোঁয়া কষ্টে ভরা হাসি হাসল মৃদু। তোদের দুটোকে মানায় বেশ। ট্রিট দিতে হবে কিন্তু, তোর সাধনার ফল পেলি। আমি তো ডাবল ট্রিট পাবো। ছোঁয়ার এমন কথা একদমই ভালো লাগছে না শ্রাবণের। সময় খুব দ্রুত চলে। এই যে আজ শ্রাবণ ছোঁয়ার রেজাল্ট দিবে। শিক্ষা জীবনের এক ধাপ পার করবে, তারপর কলেজ জীবন। ছোঁয়া দরজা বন্ধ করে বসে আছে। শ্রাবণ গেছে রেজাল্ট দেখতে। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটল। ছোঁয়া, এই ছোঁয়া, কোথায় তুই? এদিকে আয়। এসেছিস? কি অবস্থা? কি খবর শ্রাবণ? রেজাল্ট কেমন হলো তোমাদের? রিল্যাক্স হও একটু। তোমাদের আদরের মেয়ে কোথায়? ও তো ঘরে দরজা বন্ধ করে বসে আছে। কি করলি তা বল, আমার চিন্তার প্রেশার হাই হয়ে গেল। শ্রাবণ ফোন বের করে 2 মায়ের হাতে দিল। রেজাল্ট দেখে দুজনের চোখেই পানি, তবে এটা খুশির। শ্রাবণ ছোঁয়া দুজনেরই জিপিএ 5। শ্রাবণ মায়েদের কাণ্ড দেখে হাসল। দুজনেই শ্রাবণকে জড়িয়ে ধরে চুমু খেলো। আমি জানতাম আমার ছেলে মেয়েরা অনেক ভালো ফলাফল করবে, শুক্রিয়া আল্লাহর দরবারে। আমি যাই ছোঁয়াকে খবরটা দিয়ে আসি। শ্রাবণ ছোঁয়া রুমের সামনে এসে ডাকলো। ছোঁয়া দরজা খোল। না না, আমি দরজা খুলবো না। তোর ভয়েস এমন লাগে কেন? আমি নিশ্চিত খারাপ করছি। বলে জোরে জোরে কান্না করে দিল। শ্রাবণ বাইরে থেকেই ধমকে বলল, ভ্যা করে কাঁদবি না, আগে দরজা খোল, না হয় দরজা ভাঙলাম। ছোঁয়া দরজা খুলল। ওখানেই দাঁড়া, আর আসবি না। শ্রাবণ দাঁড়িয়ে পড়ল ফ্রুকুচকে।
কিছুক্ষণ পরে ছোঁয়া আবার বলল, কি করেছি আমি? তুই তো ভালোই করছিস জানি। আচ্ছা, তোর কি মনে হয় কি করছিস তুই? তোর ফোন বন্ধ কেন? কি করেছি বল না। যেমন পরীক্ষা দিয়েছেন তেমনই ফল করেছেন। টপারই আছেন। মানে জিপিএ 5। ছোঁয়া বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। যখন বুঝলো সে কি করেছে, অমনি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল শ্রাবণকে। আরে পরে যাব তো, আস্তে। হই হই করতে করতে পার হলো পুরো দিনটা। সব বন্ধুদের মন মতো রেজাল্ট হওয়ায় বেজে খুশি সকলে। বাড়ি ভরে গমগম করছে মানুষ। ছোঁয়া বারান্দায় দাঁড়িয়ে কবিতা আর টিনার সাথে কথা বলছে। সবকিছুর মধ্যেও ছোঁয়া এখনো আগের জায়গাতেই পড়ে আছে। দোস্ত, তোর মন খারাপ থাকলে আমাদের ভালো লাগে না ইয়ার। আজকে এত বড় একটা খুশির দিন আর তুই মন খারাপ করে আছিস। আমার সামনে দিয়ে শ্রাবণ বেরিয়ে গেল, তাও তিশার সাথে দেখা করতে। আমি না আসলে মেনে নিতে পারছি না। সে ছোট্টবেলার থেকেই আমাদের ওঠা বসা, আমাদের খুনসুটি, পাগলামি। শ্রাবণের কি এসব কিচ্ছু মনে পড়ে না? আমার তো পড়ে, ভীষণ মনে পড়ে। এই যে এখন আগের মতো কথা হয় না, আমাদের ফাজলামি হয় না, ব্যাপারটা আমার কাছে বিষের মতো। দেখ ছোঁয়া, বাস্তবতা মেনে নেই। তোর উচিত, শুধু তোর না, আমাদের সবার উচিত যে আমাকে মূল্য দিল না তাদের দেখিয়ে দেওয়া আমরা তাদের থেকে ভালো আছি। চোখের পানি দুর্বলতা, আর এই দুর্বলতা কারোর সামনে প্রকাশ করতে নেই। তুইও বোঝা শ্রাবণকে যে তুইও ভালো আছিস, আনন্দে আছিস। মুভ অন কর, আমরা সবাই আছি তোর সাথে। সত্যি কি তা সম্ভব? সারা দিন চোখের সামনে দেখি, কি করে পারবো আমি? তুই পারবি। টিনা আজকে দারুণ কথা বলেছে। আসলে সত্য স্ট্রং হয়। নিজেকে ভালোবাস। আঙ্কেল আন্টি সবার কথা ভাব। ভুলে যা তুই যে শ্রাবণকে ভালোবাসিস। ভালো থাকার জন্য অনেক কিছুই করতে হয়। শ্রাবণকে ভাইয়ের আসনে ভাব। আগের মতো হয়ে যা। ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলল। কিছুক্ষণ চুপ করে থেকে হেসে বলল, কথাগুলো মন্দ নয়। মিস্টার শ্রাবণ এবার দেখবে ছোঁয়ার কামাল। এই ছোঁয়া চাইলে কত শত ছেলের লাইন লেগে যাবে, তা এবার দেখাবো। টিনা কবিতা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসল। ভিডিও কলে আড্ডাটা ওদের ভালোই জমে। শ্রাবণ খেয়ে চালানোর ভালো মাধ্যমও কিন্তু। তিনজন চুপ করে থেকে খিলখিল করে হেসে উঠল। ছোঁয়ার বড় ভাই বোনের রেজাল্ট শুনে বাড়িতে চলে এসেছে। এসে ছোঁয়ার রুমে এলো আগে। প্রিন্সেস, কোথায় তুমি? বড় ভাইয়ের গলা শুনে চমকে উঠল তিনজনেই। ছোঁয়া ছোট্ট করে আওড়ালো, দাদা ভাই। প্রিন্সেস। দোস্ত, দাদা ভাই এসেছে, তোদের সাথে পরে কথা বলি। দাদা ভাই, আমি বারান্দায়। সাজিদ বারান্দায় গেল। ভাইকে দেখে ছোঁয়ার চোখে পানি চলে এলো। সাজিদ বোনের দিকে তাকিয়ে হাত বাড়ালো। ছোঁয়া ঝাপটে ধরল ভাইকে। ফুপিয়ে কেঁদে উঠে বলল, কেন এসেছো তুমি? মনে পড়লো তবে বোনের কথা? তুমি জানো আমি তোমায় কত মিস করি। এত বছরেও তোমার রাগ কমলো না দাদা ভাই। সাজিদ বোনের মাথায় হাত বুলিয়ে আলতো হাসল। বাবার সাথে রাগ করে প্রায় 3 বছর বাদে বাড়িতে এলো। কারো সাথেই কথা বলে না, মা, শ্রাবণ আর ছোঁয়া ছাড়া। কাঁদিস না প্রিন্সেস, আমি এসেছি তো। আমার লক্ষ্মী বোনটা কাঁদলে কেমন পচা লাগে দেখতে। দেখি কান্না থামো। ছোঁয়া কান্না থামালো। কখন এসেছো দাদা ভাই? মাত্রই এলাম। মায়ের সাথে দেখা হয়েছে? হয়েছে বড় আম্মা। আমাকে দেখে কি চুমু গালটা লাল হয়ে গেল। ভাইয়ের কথা শুনে ছোঁয়া ফিক করে হেসে দিল। শ্রাবণের মা ইমোশনাল বেশি, অল্পতেই কেঁদে ফেলে। ছোঁয়া হাসি থামিয়ে বলল, না বাবা, আর রাগ করে থেকো না দাদা ভাই। বাবা নিজের ভুল বুঝতে পেরেছে। বাদ দাও, তোমার জন্য একটা জিনিস এনেছি। কি এনেছো? সাজিদ উঠে গিয়ে রুম থেকে নিয়ে এলো। ছোঁয়ার হাতে দিয়ে বলল, খুলে দেখো পছন্দ হয় কিনা। ছোঁয়া আগ্রহ নিয়ে খুলতেই হাঁ করে রইল। খুশিতে আবারও ভাইকে ঝাপটে ধরে বলল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হয়েছে পাগলিটা। ছোঁয়ার অনেক দিনের শখ ছিল একটা ল্যাপটপের। সাজিদ তাকে ল্যাপটপ, ফোন দুটোই এনে দিয়েছে, তাও অ্যাপেলের। ছোঁয়ার খুশিতে নাচতে ইচ্ছে হচ্ছে। অনেক সময় দুজনে গল্প করলো। থেকে যাও না দাদা ভাই। না রে বোন, ছুটি নেই, যেতে হবে। তোর ভাবেও একা রয়েছে। ভাবির কথা শুনে চমকে তাকালো ছোঁয়া। ভাবি? দাদা ভাই তুমি? তবে বেশি দিন নয়, মাসখানেক হলো। ভাবিকে আমাদের সেই পাখি আপু? সাজিদ মুচকি হেসে মাথা নাড়ালো। ছোঁয়া খুশি হলো। এই রিলেশনের জন্য বাবা ভাইয়াকে
বকেছিল আর ভাইয়া বাড়ি ছাড়লো। তোকে ভীষণ দেখতে চাই, একদিন নিয়ে যাব তোকে আমার কাছে। না মানে ভাইয়া, কেউ জানে না, আজ তুই জানলি। আমার ভাই ভাবি দূরে থাকে, এটা কেমন হয়? চলে এসো না, আমি বাবাকে বোঝাবো। কাউকে কিছু বোঝাতে হবে না প্রিন্সেস। আমার বউ এতিম হলেও তার আত্মসম্মান আছে, যা দেখে আমি তাকে ভালোবেসেছি। সেটা কারো কাছে বিলীন হোক চাই না আমি। ছোঁয়া মুগ্ধ হয়ে ভাইয়ের দিকে চেয়ে রইল। ঠিক আছে, আমি কিছু বলবো না, তবে একদিন ঠিকই বাবা তোমাদের নিয়ে আসবে এ বাড়িতে। সেদিন দয়া করে রাগ করে থেকো না, সাবধানে যেও, আর ভাবির সাথে কথা বলায় দিও। সাজিদও সম্মতি দিয়ে বোনের কপালে চুমু দিয়ে চলে গেল। ছোঁয়া ভাইয়ের চলে যাওয়া দেখল। তাদের খুশির পরিবার কেমন করে নষ্ট হয়ে গেল। তবুও ভালো লাগছে পাখি সাজিদের বউ হয়েছে ভেবে। দোস্ত, আমি আর পড়ালেখা করুম না। কেন পড়বি না? এত পরীক্ষা ভালো লাগে না, উফ কি জ্বালা। বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যা তাহলে। তা করলে ভালোই হতো মনে হচ্ছে। এসএসসি পরীক্ষা দিলাম, বছরে একটা হয়ে গেল, ভাবা যায়? কলেজে উঠে আরো পড়া। ওদের কথার মাঝেই অপূর্ব এসে টিনার মাথায় চাটি মারল। আহ, অপূর্বর বাচ্চা, লাথি দেব কিন্তু। তোর পাকে আমি আস্ত রাখবো তাহলে? তা কি নিয়ে গবেষণা করছিলি? আর কি, ফাইনাল ইয়ারের পরীক্ষা যে, সেই হুঁশ আছে? তোর ভালোবাসার ফাইনালি পেলাম না, আবার ইয়ার ফাইনাল? হ্যাঁ, এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দেবো বেয়াদব। কোথায় নাটক করস, নোট কর। পারিসই তো ওটা। ছোঁয়া কপাল চাপড়ে নিজের কাজে মন দিল। এই অপূর্ব ছেলেটা ওকে 1 বছর ধরে ভালোবাসে। ছোঁয়া অন্য কাউকে ভালোবাসে এটা জেনেও। ওদের প্রথম দেখা হয়েছিল কলেজের নবীনবরণ অনুষ্ঠানে। ছোঁয়া, আর কত সাজবি, এবার তো চল। আসছি, হয়ে গেছে। ছেলেরা পাঞ্জাবি আর মেয়েরা শাড়ি পরবে বলে ঠিক করেছিল। ছোঁয়া শাড়ির কুচি ঠিক করতে করতে সিঁড়ি বেয়ে নামছে। শ্রাবণ ফোনে কথা বলতে বলতে ওপরে তাকালো। তাতেই হাঁ করে চেয়ে রইল। এমন হাঁ করে কি দেখছিস? জানি আমি সুন্দরী, শাড়িতে আরো সুন্দর লাগছে, তাই বলে এভাবে তাকায় থাকবি? তোর না জিএফ আছে? শ্রাবণ ঢোক গিলল। তুই সুন্দর কে বললো? আজ তো পেতনি একটা, চল এখন। এই, তুই আমায় পেতনি বললি কেন? তুই পেতনি, তোর বউ পেতনি। শ্রাবণ মুখ ঘুরিয়ে হাসলো। কলেজে গেটে এসে শ্রাবণ ওর বন্ধুদের সাথে চলে গেল আর ছোঁয়া বান্ধবীদের সাথে। 3 বান্ধবী যখন কলেজে পা রাখছিল তখনই অপূর্বের চোখ পড়ে ছোঁয়ার দিকে। ছোঁয়া হেসে হেসে হাত নাড়িয়ে কথা বলছিল। মাশাআল্লাহ, পুরোই পড়ি। সেই থেকে ছোঁয়ার পিছে পড়ে আছে ও। ছোঁয়া অনেকবার বলেছে, দেখুক, আমি অন্য কাউকে ভালোবাসি, আপনাকে ভালোবাসতে পারবো না। ঠিক আছে, তোমায় আমাকে ভালোবাসতে হবে না, বলবো না, তবে আমায় ভালোবাসতে বারণ করতে পারবে না। তারপর থেকে বন্ধুমা হলে যোগ দিল আরেক নাম অপূর্ব। কিরে, তোরা কি করছিস এখানে? ছোঁয়ার ভাবনার মাঝে শ্রাবণের আগমন, সাথে তিশাও। দুজন হাত ধরে আছে। ছোঁয়া একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। নোট করছিলাম, তোমরাও বসে পড়ো। সারাদিন আড্ডা দিয়ে বাসায় ফিরল ওরা। রাতে কবিতা গ্রুপ কল দিল। কি করছিস তোরা? মশা মারি, মারবি তুই? না, তুই মার। এই ছোঁয়া, তুই চুপ কেন? শুনছি, বল তোরা। আর কত পুরনো দিনে পড়ে থাকবি? অপূর্ব তোকে সত্যি ভালোবাসে। জীবনে আরেকটা সুযোগ দে। কবিতা প্লিজ, তোদের অনুরোধ, আমি আর শ্রাবণের জন্য পাগলামি করি না, তাই বলে এমন নয় যে আমি ওরা ভালোবাসি না। আমার জীবনে ওই একটাই ভালোবাসা, আমার শ্রাবণ, আর কাউকে পারবো না দোস্ত। বড্ড ভালোবাসি যে ওরে, ওর ভালোবাসা বাড়বে ছাড়া কমবে না। ছোঁয়া, জেগে আছিস? হঠাৎ শ্রাবণের আগমনে তড়িঘড়ি করে উঠে বসলো ছোঁয়া। ওদের বাই বলে কল কাটল। হ্যাঁ, জেগে আছি, দাঁড়া, দরজা খুলছি। ছোঁয়া দরজা খুলতেই শ্রাবণের বিধ্বস্ত মুখটা দেখতে পেল। ছোঁয়ার বুকটা কেঁপে উঠল। এই কি হয়েছে তোর? শ্রাবণ, এই শ্রাবণ। শ্রাবণ মলিন চোখে তাকালো। ভেতরে ঢুকে বিছানায় গিয়ে বসলো। ছোঁয়া দরজা ফিরিয়ে কাছে সে নিজেও বসলো। এই অবস্থা কেন তোর? কি হয়েছে বল আমায়। অমনি শ্রাবণ জাপটে ধরল ছোঁয়াকে। কেঁদে ফেলল শব্দ করে। ছোঁয়া হতভম্ব। তিশা আমার সাথে চিট করেছে, ও আমাকে ঠকিয়েছে, আমার ভালোবাসাকে অপমান করছে। কি সব বলছিস এগুলো? সব তো ঠিকই ছিল, একসাথে আড্ডা দিলাম। ঠিকই ছিল, হঠাৎ বিকেলে পিয়াস কল করে ইমার্জেন্সিতে ডাকলো আমায়। গিয়ে দেখি তিশা অন্য একটা ছেলের সাথে। আর বলতে পারল না শ্রাবণ। ঘৃণা লাগলো। ছোঁয়ার কষ্ট হলো শ্রাবণের কষ্ট দেখে। ছোঁয়া জানতো এমনটাই হবে।
আর এই শ্রাবণকে তাকেই সামলাতে হবে। ছোঁয়া শ্রাবণের চুলে হাত বুলিয়ে বলল, আমাদের জীবনটা বিচিত্রময়। আমরা যাকে ভালোবাসি তারা আমাদের ভালোবাসে না, আর আমরা যাকে ভালোবাসি না তারা আমাদের পাগলের মতো ভালোবাসে। তিশাকে আমার কখনোই পছন্দ না, কারণ আমি জানতাম ও কেমন। কিন্তু তোর ওর প্রতি ভালোবাসা দেখে কিছু বলতে সাহস পাইনি। তা তিশাকে কিছু বলিসনি তুই? বলেছে, উল্টো আমাকে যাচ্ছে তাই বলল ওই ছেলের সামনে। আমি তিশাকে অনেক ভালোবেসে ফেলেছি ইয়ার। ছোঁয়ার রাগের সাথে কষ্টও পেল। ঝটকা মেরে শ্রাবণকে সরিয়ে বলল, তোর লজ্জা হওয়া উচিত। এমন একটা মেয়েকে ভালোবাসার কথা বলছিস, ও তোর যোগ্যই না। শ্রাবণ মাথা নিচু করে নিঃশব্দে চোখের পানি ফেলছে। ছোঁয়া আবার এগিয়ে গিয়ে শ্রাবণের চোখ মুছে বলল, কেউ একজন তোকে বড্ড ভালোবাসে শ্রাবণ। তুই তিশার থেকে বেটার ডিজার্ভ করিস। এসব ভেবে কষ্ট পাস না, আমি আছি তো। শ্রাবণ চুপ থেকে উঠে দাঁড়ালো, দরজা অব্দি গিয়ে আবার পিছু ফিরল। সেই কেউ একজনটা কে ছোঁয়া? ছোঁয়া করুণ চোখে তাকালো। শ্রাবণ কি কিছু বুঝলো? কে জানে। চলে গেল আলতো পায়ে। রাত পেরিয়ে ভোর হলো। শ্রাবণ দরজা আটকে আছে। কলেজে যাওয়ার জন্য ছোঁয়া ডাকলো, তবুও শ্রাবণের কোনো পাত্তা পাওয়া গেল না। ছোঁয়া আর না দাঁড়িয়ে কলেজে গেল। রুমে ঢুকে তিশাকে টেনে হেঁচড়ে বের করলো। আরে কি করছো তুমি? ছাড়ো আমায়, সোয়া ছাড়ো। কমন রুমে নিয়ে গিয়ে থামলো ছোঁয়া। তিশাকে ঠাস করে থাপ্পড় বসালো। তোর সাহস কি করে হয় আমার শ্রাবণের সাথে চিট করার? তোর জন্য কেন ও কষ্ট পাচ্ছে, নষ্টা মেয়ে কোথাকার? আমি আমার ভালোবাসা তোকে দিয়েছিলাম কি কষ্ট পাওয়ার জন্য? তুই শ্রাবণকে ভালোবাসিস? হ্যাঁ হ্যাঁ, আমি শ্রাবণকে ভালোবাসি। আর তুই আমার সেই ভালোবাসায় দাগ বসিয়েছিস। তো ওকে তো আমি আজ মেরেই ফেলবো। তিশা পিছিয়ে গেল। এতদিন শ্রাবণের জন্য কিছু করতে পারিনি, কিন্তু আজ তোকে মেরেই ফেলবো। তিশাকে এভাবে টেনে আনতে দেখে কবিতা আর টিনাও দৌড়ে এলো, সাথে শ্রাবণকেও কল করলো। ছোঁয়া দোস্ত, ছাড় ওকে। ছাড়বো মানে? কখনোই না। তোরা জানিস ও কি করেছে? জানি দোস্ত, এসব মেয়েরা এমনি, ওরে কিছু বলে লাভ হবে না, ছেড়ে দে। এই মেয়েটার জন্য আজ শ্রাবণ কষ্ট পাচ্ছে। আমার যে কি মন চাইছে, তোরে যদি আর শ্রাবণের আশেপাশে দেখছি একদম খুন করে ফেলবো। ছোঁয়া, শ্রাবণের গলার আওয়াজে ওদিকে তাকালো সবাই। শ্রাবণ এগিয়ে গেল ছোঁয়ার দিকে। তিশার দিকে ভুলেও চাইল না। ছোঁয়ার হাতটা ধরে বলল, আমি ঠিক আছি পাখি। এই প্রথম সবার সামনে ডাকলো পাখি বলে। কোনো বেইমানের জন্য আমার কষ্ট